হ্যালো ফ্রেন্ডস, আমি লাইভে আসলাম। একজন রিকোয়েস্ট, মানে আমাদের একজন খুব ভালো নায়ক, সে খুব রিকোয়েস্ট করছে, মানে আমাকে কিছু কথা বলতে চাইছে। তা আমি লাইভে আসলাম। তা আমি একটু পরে তাকে চেষ্টা করবো লাইভে জয়েন করানোর জন্য। মানে ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম লিজেইন। রাসেল মিয়া আসো, তুমি জয়েন করো। রাসেল মিয়া, তুমি আমার সাথে লাইভে জয়েন করো। আজকে প্রথম রাসেল মিয়া আমার সাথে জয়েন করতে যাচ্ছে। রাসেল মিয়াকে আমি ইনভাইট পাঠাচ্ছি। রাসেল মিয়া কিছু বলতে চায়, কি বলতে চায় আমি জানি না আসলে। রাসেল মিয়া মানে খুব ভরা কণ্ঠে সে যেন কি আবেগ হয়ে গেছে, বুঝলাম না কেন হঠাৎ করে। রাসেলকে কখনো আমি দেখি নাই। ও আছে প্রথম আগে নক দিয়ে বলতেছে, ভাই আপনার সাথে কথা বলবো, লাইভে আসবো, কিছু বলতে চায়। হ্যাঁ রাসেল, তোমাকে অ্যাড পাঠাইছি। ওয়ালাইকুম আসসালাম, রাসেল মিয়া আসো আসো। এই তো রাসেল এসে পড়েছে। রাসেল কেমন আছো? হ্যালো রাসেল। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। বড় ভাই আপনার শরীরটা কেমন? আমার শরীর মোটামুটি ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু গলায় ঠান্ডা লাগছে। ওই বেশি তোমাকে হাসাহাসি আর সাথে করতে করতে গলায় ঠান্ডা, সবার অভিশাপ লাগছে। তোমারে পচায়, তোমার হলে হাসি, তোমার মতো করে অভিনয় করার চেষ্টা করি, এগুলো করতে করতে আমার গলায় ঠান্ডা হাসি লেগে গেছে, বুঝছো না? জি জি। তোমাকে মাইন্ড করো, তোমার হলে হাসি আমি। না না, এটা মাইন্ড করার কি আছে বড় ভাই? যে আমি তোমার মতো করে কান্না করার চেষ্টা করি, মাইন্ড করো? না না, আমি মাইন্ড করি না বড় ভাই, আমি মাইন্ড করি না। তোমাকে মিমিক্রি করি, বুঝছো? তোমাকে মিমিক্রি করি, সবাই মিমিক্রি করি। আচ্ছা তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো? তোমার আমি এখন হচ্ছে বড় ভাই আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তাহলে কি অবস্থা জাতির উদ্দেশ্যে? তুমি কিছু বলতে চাচ্ছিলে আমাকে, বাট বললা যে লাইভে পাবলিক ফ্রন্টে বলবা। প্রথম তোমার কোন একটা দাবি আছে, কি দাবি করতে চাচ্ছ? না, দাবিটা বলতে কি বড় ভাই, ওই যে আজকেও আমি ওনার একটা পেজে দেখলাম, উনি কে? তুমি উনি কে? উনি করো কেন? ওই যে মহিলারা কে? তোমার তো মহিলারা করো কেন? তোমার তো এখনো বিবাহিত বউ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমাদের ডিভোর্স হয়েছে? হয়তো নাই। শুনেন, আপনি মুসলমান, আমি মুসলমান, এবং বাংলাদেশের 99% মুসলমানের দেশ এটা। এবং এই যে দেখেন আমার গ্রামের বাড়িতে, যে আমার বাড়ির পাশেই কিন্তু কবরস্থানটা দেখছেন, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত মানুষ শুয়ে আছে, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম চলে গেল আবার। চলে রাসেলকে আবার ডাকি। তোমার নেটওয়ার্ক ঠিক করো, ইন্টারনেট ঠিক করো। তুমি কবরস্থান থেকে একটু দূরে আসো। তুই কবরস্থানে যা লাইভ করতেছো মিয়া, তোমার তো মারবো সরি অলৌকিক ভাবে। তুমি কবরস্থান তোমার দেখছো, তুমি রাউটারে আসার করে থাকো। এখন বোঝা যাচ্ছে? তুমি তো কবরস্থান যায়, তুমি নেটওয়ার্ক বাইরে চলে গেছিলা। না না, ওই যে বৃষ্টি আসতেছে ওই জন্য। আচ্ছা শুনেন, বললাম যে এই 99% মুসলমানের দেশে আমি যখন আমার নামে উনি মামলা করেন, আমি যেদিন মামলা করেন, আমি যেদিনই শুনতে পাই, 20 তারিখে মামলা করছে, 20 তারিখ রাতেই আমি শুনতে পাইছি যে আমার নামে মামলা হয়েছে। আমি আমার ভেরিফাইড ফেসবুক লাইভ করে আমি না না বলো, আমি শুনেন আমার কথাটা শেষ। বলো। পরে আমি থানায় গিয়ে বলছি যে ভাই আমার নামে মামলা হয়েছে আপনার থানায়, আপনি আমাকে গ্রেফতার করেন। পরে আপনারা তো সব দেখলেন। এরপরে আমি জেলে থাকা অবস্থায় উনি একজনকে বিয়ে করলেন। এরপরে ওনাকে রেখে উনি আরেকজনকে বিয়ে বললো যে 99% উনি বিয়ে করেছেন। তাই 99% বিয়ে কি, এটা আমি আদৌ জানি না, বিয়ে করেছেন। এরপরে ওনার নিজের মুখেরই কথা, উনি বললেন যে ওনার গর্ভে 3 মাসের সন্তান নায়কের। তো ওনার নিজের ওই যে আমাদের যে মুন্না খান, ওনার নিজের মুখেরই তো কথা। ওই কথা তো আর আমি বলি নাই, আপনি বলেন নাই, বা আদার্স অন্য কোনো মানুষ বলে নাই, উনি নিজেই বলেছেন, রাইট?
সেই জায়গায় উনি কিন্তু আজকেও ওনার একটা পেজে, ওটা খুব সম্ভবত 25,000 ফলোয়ার, ওই পেজে উনি কিন্তু ওই ভিডিওটাই আপলোড দিয়েছেন যে মুন্না খানের সন্তান আমার পেটে, তার সাথে আমার কোনো সম্পর্ক না থাকলেও এই বাচ্চা তার পরিচয়ে বড় হবে। তা আমি একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, আমি যে বাচ্চাটাকে নিয়ে এত টানা হেঁচড়া হচ্ছে, যে বাচ্চা একজনে বলতেছে তুমি নাও, একজনে বলতেছে ধরেন এরকম অ্যাজ লাইক যে আমি নেই, বা যে বাচ্চাটাকে নিয়ে বা বাচ্চাটাকে এখন হয়তো বা মেরে ফেলারও একটা প্রিপারেশন তাদের মধ্যে থাকতে পারে। এটা তো অন্যায়, তো অ্যাবর্শন খুবই অন্যায়। অন্যায় তো আমি বলবো যে বাচ্চা জারি হোক, এই বাচ্চাটাকে আমি লিখিতভাবে যদি আমাকেও দিয়ে দেওয়া হয়, আমি তাকে নিয়ে যেতে চাই। আমি চাই কোনোভাবেই এই বাচ্চাটাকে যেন তারা হত্যা না করে। এবং যদি বাংলাদেশের, আমি তো আর মানে আইনজীবী না বা আইন সম্পর্কে আমার খুব বেশি কোনো ধারণা নাই, মানে আমার যদি এমন কোনো আইনগত ব্যবস্থাও থাকে বা থেকে থাকে যে বাচ্চাটাকে দেখাচ্ছ না কেন এটা? আমি লজ্জায় বড় ভাই, কথা কইতেছো তো অনেক বড় বড় কথা, চেহারা দেখাও। আমি শেষ করি কথাটা, যে যদি এরকম চেহারা দেখো, লজ্জা পাওয়ার কিছু নেই, পাবলিক দেখতেছে, চেহারা দেখো। শেষ করে এই কথাটা, যদি বড় ভাই 1 মিনিট, যদি এরকম কোনো আইন থাকে যে উনি চাইলেই বাচ্চাটাকে হত্যা করতে পারবে না, বা এই বাচ্চাটাকে আইনের মাধ্যমে বাচ্চাটাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, এমন কোন প্রসিডিওর বা আইন যদি থেকে থাকে, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি এই আইনগত ব্যবস্থাটা নিতে চাই। কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে ওই মহিলা বাচ্চাটাকে হত্যা করে ফেলতে পারে। কেন হত্যা করবে? ও তো চাচ্ছেই বাচ্চাটা, ও তো হত্যা করবে কেন? ও তো দাবি করতেছে বাচ্চা আছে, যেহেতু ও তো হত্যা করার জন্য দাবি করতেছে না, বলতেছে না, রাইট? ও তো বলে নাই, বলছে না। আমি এইটা অ্যাডভান্স বললাম, আমার কেন জানি মনে হচ্ছে যে উনি বাচ্চাটাকে কোনো একটা বড় রকমের একটা স্বার্থ সিদ্ধির জন্য বাচ্চাটাকে সে হত্যা করে ফেলতে পারে। এটা আমি জানি, এটা তো আমরা জানি না, সেটা সে জানে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই কোনো আইনগত ব্যবস্থা আছে কি যে বাচ্চাটাকে যেন হত্যা করতে না পারে? এটা আমি নিতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই নিতে পারবে, কেন পারবে না? তুমি এটা যদি কাস্টডি, চাইল্ড কাস্টডি, এখন মা তোমাকে দিবে কিনা এটা তো কথা। না, মা আমাকে না দেখ, আমি বড় ভাই, আমি বলতে চাচ্ছি যে বাচ্চা আমাকে দিতে হবে এটা কোনো কথা না, বাচ্চাটা যেন দুনিয়াতে আসে, এবং বাচ্চাটাকে উনি মানুষ করতে চাইলে ওয়েলকাম, উনি মানুষ করুক। যদি উনি মানুষ করতে না চায়, যদি বাবার পরিচয় না পায়, যেহেতু উনি বললো 99% বিয়ে, এখন 100 হইতে তো আর 1 বাকি আছে, ওই 1% যদি ফুলফিল না হয়, তখন এই বললাম যে বাচ্চাটাকে যেন আমাদের জিম্মায় দিয়ে দেওয়া হয়। কারণ এই ঘটনার পরে আমি ওনারই সবাই যদি বাচ্চাটাকে নিয়ে মারামারি করে, কথা না, অনেক কমেন্টস আমি দেখেছি ভাইয়া, আমি নিতে চাচ্ছি শুধু একা না, অনেক কমেন্টস আমি দেখেছি, অনেক মানুষ বলছে যে আপনারা কাদা ছড়াছড়ি করেন, যা কিছুই করেন, বাচ্চাটাকে হত্যা করেন না, বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, অনেকে বলতেছে। এখন আকাশও যাচ্ছে, বাচ্চাটাকে আকাশ যাচ্ছে। উনি অবশ্য আইনগতভাবে উনিও কিন্তু আমার মনে হয় যে উনি প্রাপ্য, ওনার চাওয়াটা আমি মনে করি যে আমাদের সবার চেষ্টায় এটা সফল হওয়া উচিত, কারণ ওই বেচারার তো লিগেল ওয়াইফ, তাই না? বাচ্চা তার না হোক, কিন্তু দেখা গেছে আইনগত ভাবে তো উনি পায় বলে আমি যতটুকু জানি, যদিও আমি আইন সম্পর্কে জানি না। আচ্ছা, এখন বাচ্চা নিয়ে আরেকটা কথা বলি, ওই সাংবাদিককে নিয়ে আমি একটা কথা বলি ভাইয়া, ওই সাংবাদিককে নিয়ে আমি কখনোই কোনো কথা বলি নাই। আজকে আপনার লাইভের মাধ্যমে একটি কথা বলি, বাংলাদেশে একটি মাত্র মানে পুরুষ মানুষ, একটি মাত্র ছেলে, যেই ছেলেটা নিজেকে মানে নিজের চরিত্র বাঁচানোর জন্য, যে তার বাবার কাছে, তার মার কাছে এবং দেশবাসীর কাছে সে যেন চরিত্রহীন না হয়ে যায়, তার চরিত্র রক্ষা করার জন্য সে যেভাবে চেষ্টা করে যাচ্ছে, যে সে অবশ্যই দেখেন, আমি যদি বলি, এখন যদি সে বিয়ে না করে, তার বাসায় 2 মাস ছিল, তার বাবা জানে, মা জানে, বড় বোন জানে বা বোন জানে, তো এখন যদি বিয়ে ছাড়া থেকে থাকে, তাহলে ছেলেটার চরিত্র ভালো না। আর যদি বিয়ে করার
উপর থেকে থাকে তাহলে তার চরিত্রটা ভালো। আমার মনে হয়, আমি যতটুকু জানি, যে শুধু বিয়ের স্বীকৃতিটা পেয়ে সে তার চরিত্র যে খারাপ না বা তার চরিত্র যে ভালো এইটা সে প্রতিষ্ঠা করতে চায়। এটার জন্য তাকে আমি মনে করি থ্যাঙ্কস দেওয়া উচিত। নারীর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য এরকম লড়াই আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই। এটা তার ভালো দিক, ভালো গুণ। এই দিকে তাকে সহযোগিতা করা আমি মনে করি। অবশ্য এই ছেলেটাই, এই সাংবাদিকই কিন্তু আমাকে নিয়ে অনেক অপপ্রচার করেছে, অনেক মিথ্যা কথা বলেছে। এবং দেখেন, মানে আমি চাইলে কিন্তু এখন এই ছেলের নামে, এই সাংবাদিকের নামে, আরো যারা যারা এটার সাথে জড়িত সবার নামে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমি এইসব আইনগত ব্যবস্থাতে আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী যে আমি আজকে তাকে জেল খাটাবো, সে জেল থেকে বের হবে না, তারপরে সে আবার আমাকে দেখবে না, আমার সাথে তার সম্পর্ক থাকবে না। এইটা কেন ভাই? এই ছোট্ট এই জীবনে এই জেল আদালত এগুলো আমার মোটেও পছন্দ না। উনি উনি এই সাংবাদিককে মেনে নিয়ে, এবং দেখেন শুধু সাংবাদিককে না, সে তার, ওনার 70 হবে প্লাস, ওনার বাবার বয়স 70 বয়সের একজন মানুষকে, দাড়ি পাকা বাবা, উনি কি মিথ্যা বলবে? ওনাকে অপমান করেছে। ওনার মায়ের বয়স, আমি ওনার মায়ের ছবি দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে 60 প্লাস হবে। একজন 60 বছরের মা, উনি কি মিথ্যা বলবে? তাদেরকেও মিথ্যাবাদী বানিয়ে ফেলছে। এবং তার যে বোন, ওনার যে বোন, এই বোনও কিন্তু একজন নারী। তা নারী হয়ে একজন বোন কি একজন নারীর ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলবে? আর একটা ছেলে যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে তাহলে 4 মাস ধরে লড়াই করবে, বর্ষাতে আমার পার্সোনাল ভিডিও ব্ল্যাকমেইলারদের কাছে কিনে সবার কাছে ছড়াচ্ছে, তুমি তো দেখছো নাকি? এটা আমি তো দেখলাম, ওই যে আপনার পাঠাইলো আমাকে হোয়াটসঅ্যাপে, ওনারই সার্কেল পাঠাইলো, আমি তো দেখছি। সবাই সাক্ষী থাকবে না, সবাই সাক্ষী। এটাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া, ওটা আমি দেখেছি এবং ওটার বর্ণনাও আমি দিতে পারবো। যেহেতু আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, আমি এভাবে লাইভে কথা বলে আপনাকে ছোট করব না, ছোট না, মানে আপনার সম্মানে আমি হানি কথা বলবো। আমি তো নিজেই যেটা সত্যি সেটাই বলি, মিথ্যা বলা কি আছে? যা আমার ভিডিও ব্ল্যাকমেইলার অনেক দিন ধরে পিছালে গেছে, 2021 থেকে পারতেছে না জিডি করা, সেই ভিডিও কিনে 5,000 টাকা দিয়ে কিনে সেটা দুনিয়ার মিডিয়ার মানুষদের কাছে দিচ্ছে, দিয়ে বলতে ভাইরাল করো। ও আছে, ও খুব চালাক, আমার কাছে সবাই ফোন দিয়ে বলে দিচ্ছে। আর যখন বলতেছে আমার কাছে এগুলোর রেকর্ড থেকে যেতেছে না, যে ও বসা ছড়াচ্ছে, আমাকে অনেকে বলছে ভাই আপনার, আমাকে বলতেছে আপনারা কেন ওর পিছে লেগে আছেন? আমি কেন পিছে লেগে আছি? এটা বুঝতেছে না যে আমার যে মানহানি করছে, এটা যে পর্নোগ্রাফিক মামলা খেতেছে, এটা বুঝছে না আমি কেন পিছে লেগে আছি। না, ডেফিনেটলি এটা অবশ্যই একজনের পার্সোনাল কোনো কিছু যদি সে করে থাকে, মানুষকে দেখায় থাকে বা প্রচার করে থাকে, এটা বাংলাদেশের একদম ভারী ভারী মানুষদের কাছে ইনবক্সে সে সেন্ড করছে, দিয়ে বলছে ওর মানে কতটা বুকের পাড়া, সে আমার ভিডিও নিয়ে ছাড়ে কত, মানে কি আমাকেও পাঠাইছে। আমাকেও যদি কোথাও সাক্ষী দিতে হয় আমি অবশ্যই দিব ভাইয়া, আমি সত্যের পথে আছি। এবং দেখেন, আরেকটা কথা বলি ভাইয়া, আপনি আবার বেদবি নিচ্ছেন না তো? আজকে ধরেন আমি দুপুর বেলা আমার ধরেন আম্মা রান্না করছে লাউ শাক আর হচ্ছে আপনার, এবার একটু ক্যামেরায় আসো, তুমি লাউ শাকের গল্প করবো, ক্যামেরায় আসো। না, আসতে শুনে লাউ শাক আমি শেষ করি। লাউ শাক আর হচ্ছে আপনার চিংড়ি মাছের ভুনা, এটা খেলেও কিন্তু আমার দুপুরটা চলে যাবে। আবার যদি আমি আজকে গরুর মাংস পোলাও এটা খাই, এটাও আমার দুপুরটা চলে যাবে। মানুষ শুধু মানে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, এরপরে চিকিৎসার জন্য, বাসস্থানের জন্য মানুষ বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকে কিন্তু তার সম্মানের জন্য। এই মহিলা নিজে আইসা বলতেছে যে তার সন্তান তার পেটে। এই মহিলা আবার দেখেন কত নোংরামি করে। কালকে উনি একটা টক শোতে বলতেছে যে আমি রাসেল মিয়াকে এখনো ডিভোর্স করি নাই। কত বড় মাপের বেহায়াপনা হইলে, কত নির্লজ্জ মেয়ে হইলে এই কথা বলতে পারে যে আমি রাসেল মিয়াকে এখনো ডিভোর্স করি নাই। আপনি আমাকে ক্যামেরার সামনে আসতে বলতেছেন, আমি এই সব কথা নিয়ে আমি ক্যামেরার সামনে কেমনে আসবো ভাই? আমার তো লজ্জা লাগে। আমি জীবনে কি এমন মানুষকে কষ্ট দিছি? কি অবশ্যই আমি জীবনে কোনো না কোনো একটা মানুষকে কষ্ট দিছি। অবশ্যই আমি আমার জীবনে কোনো না কোনো একটা মানুষের হাহাকার আমার মধ্যে ছিল না। আমার জীবনে এত বড় একটা কালো অধ্যায় কেন আসবে? এইটা তো একটা নাস্তিকতা, তার চাইতে অনেক ভালো। সে কালকে কত বড় মুখ করে বলে এখনো রাসেল মিয়া আমার হাজবেন্ড। লজ্জা লাগে না তার এইসব কথা বলতে?
তা তুমি যখন বলে ধর্ম অনুযায়ী না তার সাথে তুমি আমার ডিভোর্স হয়ে আচ্ছা গেছে। তুমি যখন বলে তো why don't you take legal action যে ও তুমি থাকা বউ থাকা অবস্থায় তোমার বউ থাকা অবস্থায় কিভাবে ও এসব বাচ্চা নেয় কিভাবে তুমি why don't you take সে legal আবার action? আরেকজনের ইয়া হয় কেমনে, ইয়ার বাচ্চার মা হয় কেমনে? আমার ইয়াতে থাকা হ্যাঁ হ্যাঁ অবস্থায় একটা ধর্মীয় দেশ, এটা তো অন্যায়। আলেমুলামারা কোথায় এখন? হুজুররা কোথায়? আলেমুলামারা কোথায়? আমি যখন সাইদি সাহেবের নিয়ে কথা বলি, আমার যখন সাইদি সাহেবের জন্য জেল হয়, আমার যখন রিমান্ড হয়, তখন তো আলেম সাহেবরা সব আমার পক্ষে নেমে গেছিলেন। আমার জন্য আপনারা জায়গায় জায়গায় ওয়াজ করতেন, মাহফিল করতেন যে না বাংলাদেশে একটা ছেলে একজন মাওলানার পক্ষে দাঁড়াইছে। আজকে তো আমি অসহায়, আমার পাশে আপনারা দাঁড়ান না কেন? একটা মেয়ে এরকম ভাবে ব্যভিচারী করতেছে, আবার মিডিয়াতে এসে বড় বড় কথা বলতেছে। আলেম সাহেবরা আপনারা কোথায়? আপনারা কেন তাকে ধরছেন না? সে তো পুরা বাংলাদেশের ধর্মটাকে সে মানে ইয়া করে নষ্ট করে ফেলছে। এটা ধর্মের মধ্যে কত বড় আঘাত আনছে সে, সেটা চিন্তা করতে পারে? ধর্ম, সমাজ, সামাজিক ব্যবস্থা আমাদের নারীদেরকে পথভ্রষ্ট করতেছে। ওর এই কার্যকলাপ নারীদেরকে, যারা নতুন ইয়াং মেয়েরা আসবে কি শিখবেন, মানে যারা মেয়েরা কি শিখবে, নারীরা কি শিখবেন? নারীরা তো এই যে দেখেন, অন্যায় করে। এই যে নারী সমাজকে সে কলঙ্কিত করেছে আজকে। এই যে ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোন ছাড়া, আপনার কোন বাচ্চাটা আছে এখন মোবাইল ফোন ছাড়া? কোন স্কুল কলেজের ছেলেটা মেয়েটা আছে? এই সবাইকে সে অসুস্থ করে ফেলতেছে। তার মানসিক যন্ত্রণায় মানুষ অনেকে মনে করেন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে। গতকালকে আমি এফবিসি থেকে বের হয়ে আসছি, একজন মহিলা আমাকে ধরে বলল যে কি শুরু হয়েছে রাসেল ভাই, আমার মেয়ের কাছে আমি মুখ দেখাইতে পারি না, আমার ছেলের কাছে মুখ দেখাইতে পারি না, কারণ না চাইলেও এসব মানে আননেসেসারি ভিডিও। আকাশ তোমার আমি অ্যাড পাঠাই, তুমি তোমার অ্যাড না হইতে পারে আমি কি করবো? তোমার নেটওয়ার্ক ঠিক করো। হ্যাঁ বলো। হ্যাঁ না তুমি তো বলো তুমি বলো। বুঝছেন ভাই, মানে মানুষ লজ্জা পায় তার এসব কথা শুনতে। আবার কালকে এত প্রমিনেন্ট একটা চ্যানেলে আমাকে এই মহিলাকে নিয়ে গেছে, ওই চ্যানেল থেকে আমাকে ফোন করতে, আমি ডিরেক্ট বলছি যে ভাই আমি আপনাদের এখানে কেন যাব? কয় কেন আসবেন না রাসেল ভাই? আমি বলছি নো, কেন আসবো? তোমাকে সবাই সম্মান করে, সবাই আদর করে, খুব সম্মান করে, আদর করে। আমি শুনেন, আমাকে ওই যে আমাদের রেবেকা আপা বললো কালকে যে রাসেল আমার একটা পান খাইতে ইচ্ছে করছে। আমি মনে করি ওনার সাথে আমি অভিনয় করি, ওনাকে আমি মা ডাকি, আমি মনে করি উনি আমার সত্যিকারের মা। আমি নিজে সবাই বলছে তুমি থাকা অবস্থা ওকে হাত তুলছিল, এগুলো তো আমি যত স্টাডি করছি এগুলো পরে আমি শুনছি এগুলো মিথ্যা, তোমার মিথ্যা মামলা দিচ্ছে এগুলো। ভাইয়া এরকম একটা দাজ্জাল মহিলার গায়ে পৃথিবীর কোন পুরুষ মানুষ হাত দিতে পারবে? আমি আমার গায়ের একটা মশা মারি না যে মশাটা কষ্ট পাবে দেখে আর আমি এই মহিলার গায়ে হাত তুলবো? সে এগুলার সবটা সাজানো নাটক। আমাকে জিম্মি করে সে মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছিল, সিম্পিতি পাওয়ার চেষ্টা করছিল। আমি 17 দিন জেল খাটছি, আমি 17 দিন জেলখানায় আমি চোখের পানি ফেলে আমি শুধু আমার আল্লাহকে বলছি যে আল্লাহ, এইটা আমি কোনোভাবেই প্রমাণ করতে পারবো না যে আমি নির্দোষ, যদি না আপনি আমাকে সহযোগিতা করেন। কারণ এমনি মহিলাটা হচ্ছে আপনার এসিড দগ্ধ, আবার আইসা সে আমাকে বলতেছে আমি তাকে অত্যাচার করছি। এগুলা যে কোনো মানুষ বিশ্বাস করবে এবং বিশ্বাস করার কথা। আমি শুধু আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ, এইটার বিচার আল্লাহ আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমি কোথায় গেছি? আমি জেল থেকে বের হইয়া আমি 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 মসজিদে গেছি, আমি শাহজালাল মাজারে গেছি, আমি আল্লাহর কাছে বিচার চাইছি যে আল্লাহ আমার বিচার পাই। কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা বিচার দেখায় নাই দেশবাসীর কাছে? আল্লাহ দেখায় দিয়েছেন। মানে এখনো আমি মহিলা কালকে আমার ধরেন সাংবাদিকরা ঘেরা ধরে, আপনি নিজে দেখছেন। হ্যাঁ আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বলো না, তারপরে তোমাকে তো অনেক সম্মান করে, সব সম্মান করে। এখন আমি সাংবাদিকদের সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না। এখন যদি না বলি সাংবাদিকরা বলবে যে রাসেল ভাই ডাকলে পাওয়া যায় না। পরবর্তীতে আমার একটা সিনেমা রিলিজ হলে, আমার একটা নাটক রিলিজ হলে তারা আমাকে কভারেজ দিবে না। আমি সাংবাদিকদের ছাড়া চলতে পারবো? তুমি ওকে দাজ্জাল মহিলা বলতেছো কেন? দাজ্জাল তো পুরুষ। দাজ্জাল নি হবে উনি তাহলে, সরি। আরে দাজ্জালের চরিত্র তার চেয়ে ভালো। দাজ্জালের বই তো আমরা পড়ছি, দাজ্জালের চরিত্র তার চেয়ে ভালো হবে। সে গতকালকে এসে আমি খুব কষ্ট পাইছি এই ব্যাপারটা। গতকালকে এসে সে আমাকে কিভাবে বলে যে রাসেল মিয়া আমার এখনো হাজবেন্ড, তোমাকে ভালোবাসে।
সে তোমাকে হাজবেন্ড রাখতে চায়, তাহলে সে হাজবেন্ড বানাতে চায়, সমস্যা কি? শুনেন আমি তুমি বলি, যদি ওর বাচ্চা নিতে চাও, সেও বলছে যে হাজবেন্ড, অসুবিধা কি? ডাক করতেছো কেন? শুনেন আমি বলি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমরা যেখান দিয়ে যাই তোমার ধারে না কাটলে বাড়ির আমরা ছেলে ভারে মানে কাটি। টেটা মারা ছেলে, সব টেটা না মারা তো না, টেটা মারা হবে কেন? আরে দাঁড়ান, আমার এই চেহারা নিয়ে যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, তখন আমগো দেশের একদম মানে সুনামধন্য একজন নায়িকা বলছে যে এই ছেলের সাথে আমি অভিনয় করবো না। ও ও কি, ওর চেহারা কি, ওর মাথার চুল কই, ওর নাক কই, এত বড় নাক, এইটা সেটা আবিজাবি লাভ লাভ অনেক কথা বলছে। পরে আমি ওই নায়িকারে বলছি, "এ, এত নাক ছিটকেন না, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।" টেক দিছি, পরে ওই মেয়েদি থর করে কাঁপতেছে। কই এখন আল্লাহর রহমতে কাজ করতেছি না, হ্যাঁ। আল্লাহর রহমতে কাজ তুমি তো করে যাবো ইনশাআল্লাহ। তোমাকে 2015 তো 2015 থেকেও কাজ করছো, 15 তো তোমার কাজ দেখছি, ওই দেখলাম ইউটিউবে, দেখলাম নাটকের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করছি আল্লাহর রহমতে। এখন আপনাদের দোয়ায় আমার তুমি দর্শকের ও ভালোবাসা তোমাকে একটা যদি ভালো করে ও যদি আসছে। তোমাকে স্বামী দাবি করে, এটা তো মাইন্ড করার তো কিছু নয়। তুমি যে কোনো বাচ্চাটা নিতে চাইছো, মাইন্ড করার কিছু নয় তো। এটা ও ইয়ে আমার আকাশকে স্বামী হারিয়েছো। দাবি করলে আমি মাইন্ড করবো কেন? আমি মাইন্ড করবো কেন? আপনারও মাইন্ড করা উচিত, কারণ আপনি একজন মুসলমান। দিয়ে তারপর মাইন্ড করা উচিত। এরপরে মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাইন্ড করা উচিত। শুধু আমি রাসেল দিয়ে একা মাইন্ড করবো কেন? তো ওর জন্য বলেন, ওর আপনি বিরুদ্ধে আপনি মুসলমান না? ওর বিরুদ্ধে অলরেডি মানববন্ধন কল করা হচ্ছে, রেডি হচ্ছে সবাই। আমার কাছে নিউজ আসছে, তুমিও জানো, সেটা সবাই জানো। তো এটা আমি না, আমি এটা আমি আমি করতেছি না। মাওলানা আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চাই। আমারে বলে কয় তুমি স্বেচ্ছাসেবক লীগে ঢুকো। আমারে জোর করে একদিন নিয়ে গেছে গণভবনে। আমি কার এইখানে কি করে, আমার সাথে জোর করে ছবি তুলছে, একদিন নিয়ে গেছে রাসেল আমার মিয়া, গণভবনে। রাসেল মিয়া, আমি আকাশ নিবিড়। আমি বলাইলাম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ আচ্ছা হাফেজ। পলায় না, শোনো, বাচ্চার দায়িত্ব হচ্ছে আমার মা নিতে চাই। ওর দায়িত্ব দিয়েছে, বাচ্চার দায়িত্ব রাসেল মিয়া বলাইছে। বলেছে। তোমরা কি শুরু করছো? ভাই রাসেল মিয়া বলাইছে। এই তোমরা বাচ্চা নিয়ে কি শুরু করছো? তোমার বাচ্চা নিয়ে কি করতেছো তোমরা? বই না, না, পাইলে না বাচ্চা বাচ্চা- নিয়ে ধরো কথা। বাচ্চা যদি মেরে ফেলে ওর নামে মামলা করবো আবার, ঠিক আছে, হত্যা মামলা। আমার মা বলছে বাচ্চা মা নেবে, কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না। আবার ওদিকে আকবর আলীও বাচ্চা চায়, এটা কি ধরনের? আর আকবর আলী তো হচ্ছে টোকায়, ওর নিয়ে কথা বলে লাভ আছে, ও তো নেটওয়ার্কের বাইরে। ও বাচ্চা নিয়ে বাচ্চা চায়। এই যে মা কি বলে, বৎসরে নিয়েছি বাচ্চার উনি, বৎসরে তো অনেক পারলাম। আহা, বর্ষালে যদি আমরা 3 মাস খাওয়াতে পারি, বাচ্চা বাচ্চারা খাওয়াতে পারবো না, আর আমার বাচ্চা নাই। বাচ্চা লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা মানববন্ধন করো, সবাই মিলে মানববন্ধন করো, রেডিও। বাচ্চা চাই, আমার ঘরের ওর ঘরের বাচ্চা চাই, মানববন্ধন করো। তোমার বাচ্চা, আমার বাচ্চা, সবার বাচ্চা, ঠিক আছে? না না, আমি রাসেল মিয়াকে বলছি, যেহেতু হচ্ছে যে রাসেল মিয়ার বউ আমি পালছি, বাচ্চা নিচে মুন্না খানের, বাচ্চা 3 জনের দায়িত্ব নিতে হবে, আমি বলছি, ঠিক আছে। এবং ভাগ করে নিই। ভাগ করা হচ্ছে যে রাসেল মিয়ার আর আমার এ, আর মুন্না খানের এম, নাম দেবো রাম, বানাবো ক্রিকেটার, এর সাথে লাগাবো পাঠা, বুঝছেন না, ইন্ডিয়ার পাঠা, নাম দেবো রাম পাঠা। বাচ্চা 3 জনের দায়িত্ব নিতে হবে, আর হচ্ছে মা। আচ্ছা, মানে তোমাদের রাসেল মিয়া দৌড় দিছে, রাসেল মিয়া দৌড় দিছে। তোমরা রাসেল মিয়া দৌড় দিছে। আমার ডিবির লোকরা বলে, ভাই আমরা না বাসাতে এখন এই নাটক দেখি না, আপনাদের এগুলো দেখি। ভাইয়া আমি একটা কথা বলি শোনেন, আমি হচ্ছে 1 মাস দৌড়েছি পুলিশের পেছনে, শালারা ধরে না, কয় কি, কয় আত্মঘাতী মহিলা, ভাই ওখানে গেলে চাকরি থাকবে না, বুঝছেন। ওরে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং করে দেখছি, তো ও হচ্ছে হাসপাতালে ছিল না, ওরা জেলে দিল, তো জেলে যায় সুসের অভিনয় হ্যাঁ, করে। এই জন্য ভয় পায়, বুঝছেন। আমরা লাস্টে যেদিন জামিন নেয় তার একদিন আগেও আমরা দেখছি খিলগাঁও ঘুরতেছে, আমাকে ধরবো, আমি বলি, না জেলে ভাই, দিল, ধরো ভাই, জেলে দিল সুইসাইডের এখানে এমনিতে তো ডক্টর ডিক্লেয়ার করছে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা তো প্রেসক্রাইব করে দিচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, এখন একজন আমার জেলে সময় নিতে ওরে ঝামেলা। হ্যাঁ, এতে যে আমি বলি এটা সাইকো ক্রিমিনাল আছে না, এরকম, মানে ওর সাধ্য
শিথিল নিতে, বুঝছেন? ও হচ্ছে যে মানুষের পা ধরে কান্নাকাটি করবে। এবং এখন দেখেন এখন ও ওকে আমি মনে করি খুন করার জন্য, মানুষের খুন করার জন্য ও হচ্ছে কান্নাকাটি করে মানুষের হাত পা ধরে কি করে খুন করলো। আমরা কিন্তু সিনেমায় দেখছি খুন করার আগে সে পাগলের একটা অভিনয় করে, কান্নাকাটি করতেছে, এই করতেছে, ঠিক আছে? এবং মুন্না খানের বাচ্চা প্রমাণ করার জন্য বিভিন্ন প্রশাসনের কাছে অডিও বাড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। আরে সুগারের বাচ্চা, তুই তো রাসেল মিয়ার নাটক করে আমারে বিয়ে করছিস, আমারে বিয়ে করে তুই আমি তো আসছি, দেখো তোমাদের সাথে তোমার আর ও আমার আইডি নষ্ট করছে। ও আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আমি এটাকে রিফিউজ করছি বলে আমার আইডিটা নষ্ট করে দিচ্ছে। কত আমার আইডি নষ্ট করছে, আমি বলি আমার আইডি নষ্ট করার জন্য মুন্না খান 40,000 টাকা দিচ্ছে। আমার বলে এটা প্রমাণ করো, ও আমার আইডি নষ্ট করছে, এটা প্রমাণ। ওই সময় তো তুমিও ওর সাথে ছিলা, মনে করে দাও। হ্যাঁ, আমাকে আমি নিজে ছিলাম। এবং এই আইডি গুলো নষ্ট করা হচ্ছে যে আপনার চিটাগাঙ্গের হচ্ছে যে একটা কালো কেরার ছেলে, আমি আপনাকে তো বলছি তুষার। ওর নাম না বলি, আচ্ছা বাদ দাও, নাম না বলি। হ্যাঁ, ঠিক কেন আছে, বলবো না? আমরা এই তুষার, এই সুগারের বাচ্চা হচ্ছে এই আইডি গুলো নষ্ট করে। এবং তুষার তো বুঝে নেই, তুষার তো অনেক কিছু বুঝে নাই। ওকেও বোকা বানাইছে, তোমরা যেমন বোকা হয়েছো। না, আমি আর কথা বলি আপনার লাইভে বলি, কারো যদি বর্ষার কারণে আইডি যায় আমার সাথে যোগাযোগ করবেন। এবং হচ্ছে তুষার এবং সে দায়ী, এটার জন্য মামলা আমি করবো। আমি কি বলছি, আমি এখন আর বিড়ি খাই না, সিগারেট খাই না, টাকা জমাই, প্রতি মাসে হচ্ছে নামে 2 টাকা করে মামলা দিব, যত বছর বাঁচে আসছি। আমার কয় না যে আমার উঠতেও মামলা দেয়, বসতেও মামলা দেয়, আর কান্নাকাটি করতেছে, ঠিক আছে? সিম্পিতি। আমি যত শুনছি মামলার জন্য না হয় ও তুষারের সাথে নাই এসবে, কারণ তুষারের বাবা উনি পুলিশ অফিসার। ইদানিং নাই। এবং হচ্ছে ওর সাথে যারা যারা জড়িত আমি খুঁজে পাইছি, বুঝছেন? ওর সাথে একটা টেলিভিশনের একটা উপস্থাপক জড়িত, এবং হচ্ছে পিবিআর হামিদ নামে একজন জড়িত, এবং হচ্ছে আমি A to Z বের করছি, বুঝছেন? এদেরকে অনাবর্ত মামলা দিতে হবে। কারণ কি জানেন, আমি আমার মাকে বলছি আমাকে মামলা দিয়ে ধরনের সমস্যা নাই, তুমি খালি আমার জামিনে নিয়ে আসবা, তারপরে দেখো ওদের কোথায় কোন দিকে যায়। এবং আমি বারবার বলছি সে ডিয়া দেবকে ট্র্যাপে ফেলার জন্য অনেক চেষ্টা করতেছে, এবং ভালো অনেক নাটক করছে। না হলে আমাকে আপনার ডিয়া দেবের নামে এত অপপ্রচার কেন করবে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও ডিএ তাপ কিছু হেল্প না করলেও সে বানায় বলে হ্যাঁ আমাকে হেল্প করছে, এই একটা ডিএ তাপকে বারবার ফাঁসায়। এটা তো গতকালকে আমি প্রমাণ করে দিলাম, একদম দাঁড়ার প্রমাণ করে দিচ্ছি। ডিএ তাপের নাম নেয়, বলে যে ডিএ তাপ আমাকে হেল্প করছে। আচ্ছা হ্যাঁ, একসময় ডিএ তাপে তো ও ওই যে প্রমোশনের জন্য ডিএ তাপ ওর পাশে দাঁড়াচ্ছে, ডিএ তাপ টাকাও নিচ্ছে, আমি দেখছি টাকাও নিচ্ছে। এখানে কাহিনী আছে, আমি শোনেন, এখানে কাহিনী আছে। এখানে কাহিনী হচ্ছে কি জানেন, ডিএ তাপ হচ্ছে পুলিশের লোক, তাকে হচ্ছে ভাঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছে। এটা দেখো, আমরা যদি আজকে ভাই ব্রাদার যদি প্রশাসনিক লোক থাকে, আমরা তো বিভিন্ন কাজে আটকে আমরা হেল্প চাবো, নিবো না? আজকে আমিও তো করি যে হোন্ডার হয়তো আমার ওই যে ট্যাক্স টোকেন আপডেট নাই, আমার কাছে আমি বন্ধু আছে ফোন দিছি বলে ছেড়ে দিচ্ছে। বাট সবসময় তার হেল্প নেওয়া যায় না, রাইট না? আইন মেনে চলতে হবে। ডিএ তার সবসময় তোমার বেআইনি সাপোর্ট দিয়ে সে বিভিন্ন জায়গায় হচ্ছে নাম ভাঙাইছে। এবং দেখেন হ্যাঁ, এটা ডিএ তাপ, শুনো, এটার নাম ভাঙাইছে। সবচেয়ে বড় প্রমাণ তো আমি, যে আমার কাছে যখন সে আমাকে কনভিন্স করার জন্য ডিএ তাপের নামে সে যেই না যার থালে ভাত খায়, যে ওরে ভাত খাওয়ায়, ধরো ওকে ব্র্যান্ড প্রমোটার পর্যন্ত নিয়ে আসছে, ডিএ তাপের নাম ভাঙিয়ে তো আসছে। তাই সেই লোকটার নামে সে বানায় কথা বলতেছে, মানে কতটা মানে নিমুখ হারাম যেটাকে বলি আমরা। ডিএ তাপ যদি এখন বলে প্রাণের ভাই, বাপের মতো এখন বলে এগুলা, ডিএ তাপের তারপর বললো তারপর বললো সে নাকি এটিএন এর চিফ অ্যাডভাইজার, কত বড় চাপাবাজ মেনে দিল। তারপরে তার ডিএ তাপের প্রজেক্ট এসজি প্রোডাকশন নাকি ও দেখে, কাগজের বইয়ের নাকি ডিরেকশন সোর, অন্ধকার জগতের একটা নায়িকা, এই যে মিথ্যা গুলা বলছে দাঁড়ায়। ভাইয়া এটিএন বাংলা যারা সাংবাদিক বলছে, আমি ডিএ তাপ ভাইকে নিজে মেসেজ দিছি, ভাইয়া সে কি এটিএন বাংলা চাকরি করতো? তার ভাই আমাকে নিজে লিখছে যে না ও হচ্ছে যে একটা বুম নিয়ে ছবি তুলছে। এখন আমরা তো লজ্জায় বলতে পারি না, নাম বললে হয় কি তখন দেখবেন যে আবার নতুন চাপ শুরু হয়ে যাবে, চাপ সৃষ্টি হবে। আমি তার ভাইকে বললাম আমরা সব জায়গায় সবার নাম বলি না। ইভেন আমাদের পাওয়ার থাকলে সবসময় পাওয়ারটা সব ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করি না, আগে বুঝি, তদন্ত করি, ভালো মতো তদন্ত করি। কারণ কি জানো, এখানে বুঝতে হবে যে একজনকে টান দিলে ওই একজন ক্রিমিনাল, ওর পিছনে আরো 2-1 জনের বাণিজ্য থাকতে পারে, তো ওইগুলো দেখতে হয়। আমি একটা কথা বলি শোনেন, আজকে আমরা বিষয়টা জানাই, সেটা হচ্ছে যে
সবুজবাগ থানার ওসির সাথে কথা বলছি। প্রথম যখন সে হাত কাটে নাটক বানায় আমাকে মামলা দেওয়ার জন্য, সবুজবাগ থানার ওসির কাছে সে যায় মামলা দেওয়ার জন্য। সবুজবাগ থানার ওসি কিন্তু মামলা নেয়নি, না দেওয়ার কারণে সে হাতির দিলে আসছে। আপনি বলেন হাত কাটছে, হাতির দিলে গেছে সবুজবাগ মামলা দেওয়ার জন্য, আবার ওখান থেকে হাতির দিলে আসছে। সেই টাইমে কিন্তু আমি বাসায় ছিলাম, সিসিটিভি ফুটেজ আছে। তাহলে আমি তাকে মারলাম কখন? এটা মিথ্যা। এরকম করে দেখেন, সে হচ্ছে যে এসিড নাটক যে সাজাইছে 2003 সালে 5 জনকে জেলে পাঠানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিছে। কতটা ভয়ঙ্কর হলে মানুষ এরকম হয়। এবং দেখেন সে মুন্না খান কি বলছে, তার হচ্ছে অ্যাডভোকেট সিন্ডিকেট আছে, তার হচ্ছে যে পুলিশ সিন্ডিকেট আছে, তারপর হচ্ছে যে তার কাছে হচ্ছে যে বিভিন্ন বড় লোক, যেগুলো হচ্ছে আপনি বলেন যে অ্যাপস, যে বিভিন্ন জায়গায় সে হচ্ছে যে সেক্স ওয়ার্কার, এগুলো যে করে, তার মানে কি সেটা সিন্ডিকেট, তাকে ধরতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শেষ ভরসা কিন্তু সানি ভাই। আপনি আপনি ছাড়া তাকে কেউ ধরতে পারে না। আমি মনে করেন যে আদালত বাতালে মামলা দিতে থাকবো। আমার হচ্ছে যে তুই কোর্টে আয়, কোর্টে আসে ঘুরে যা, ঠিক আছে? দেখবেন যে কোনো একটা মামলা দেখবেন যে ফাঁসে গেছে, হাজিরা মিস হলেই ওয়ারেন্ট হয়ে যাবে, তখনই ধরবো। এই জন্য আমি প্রতি মাসে মনে করেন যে 2 করে মামলা দিব। আমি বিড়ি সিগারেট খাই না, বাদ দিয়ে দিচ্ছি। আমি শুধু তাকে মামলাই দিব, আর কোনো কাম নাই আমার। যাই হোক, এখন তোমরা যেটাই করো, তোমরা বাচ্চা নিয়ে মারামারি করো না, যার বাচ্চা সেই দেখবে। না না, বাচ্চা বাচ্চা আমি বললাম কি, বাচ্চা আমার মা নেবে, ঠিক আছে? সে তো আমার বিবাহিত বউ, তাই না? আমি তো এটা ওদিকে প্রমাণ তো করার জন্য বিবাহিত বউ, তোমরা তো কাগজ দেখাতে পারো না, বাট রাসেলে তো এখনো বিবাহিত বউ। সে এখনো গতকালকে রাসেল বলতেছে নাকি দাবি করছে রাসেলের জামাই, রাসেলের জামাই বাচ্চার পেটে। তারপর তো রাসেল তো এখানে তোমার আগে ভাগ রাসেলের দাবি। পৃথিবীর বড় কাগজ কি জানেন? মা, মায়ের উপরে কিছু নাই। তাকে বিয়ে করছে কিনা বলো পড়ে গিয়ে। বিয়ে করছে, আমাকে দিয়ে যেতে চাইছিল, আমি যাইনি। আমাকে বললো যে মা আসে না, না আমি যাবো না, আমি কে এই রুমে বাসন করছে কিনা বলো। এই সেই সুন্দর করে বাসন সাজাইছিল, কতগুলো ছবি তুলছি, অনেকগুলা, ওগুলো ও ডিলিট করছে। তালাকি এই একটা প্রতারক ভণ্ড মেয়ে। একটা মা কোনোদিন মিথ্যা বলবে? সুগারের তুমি বাচ্চা তো তো অনেক সাংবাদিক, তুমি অনেক চতুর সাংবাদিক, তুমি কেন বোকা গেলে এত? তুমি এত সবাই তুমি এত বোকা গেলে? আমার প্রমাণ, আমি কি বলছি, আমার প্রমাণ কেমনে করতে হবে, আমি সেটা করছি। আমি যদি সিআইডি তে বের করতে পারি যে 22 তারিখ অ্যাডভোকেটের সাথে 4 বার কথা বলছে, তারপর হচ্ছে যে 22 তারিখ কার সাথে কোথায় দেখা করছে, এগুলো যদি বের করতে পারি, ওটা পারবো। ওটা ব্ল্যাকমেলার, ও যত কান্নাকাটি করুক, ওরা কেউ মাফ করবে না। ও কান্নাকাটি করবে, আমি 17টা ভিডিও আপ করবো। আমার মা আমার সাথে আছে, আমার হার্ট দিচ্ছে, এটা পারবে না। একটা পৃথিবীতে আর কি ইয়ে লাগে, সত্যি লাগে। আমার মা সাক্ষী, মায়েরা কোনোদিন মিথ্যা কথা বলে? আমরা অনেক মানা করছি যে মেয়েটা বিয়ে করিস না। শানু খুব মানা করছে যে মেয়েটা কিন্তু ভালো না, আর আমিও এক বাসায় শুনছি মেয়েটা ভালো না, কিন্তু আমার ছেলে শুনে নাই। ও একবার ব্যাগ বাচ্চা নিয়ে চলে আসছে, একবারে টাকা ইয়ে টিকলি মিকলি পইরা বেনারসি পইরা একবারে। ভাই আমি বলি, ব্যাগ ট্যাগ নিয়ে কাপড় টাপড় নিয়ে একদম বাসায় এসে উঠে পড়ছে। বাসায় তখন কি করবেন? আবার হচ্ছে রাসেল মেয়ে তাকে হচ্ছে মেরে ফেলবে, আমাকে বাঁচা। আমি ভাই আমি আমি কি বল, আমি সহজ সরল। আমাকে বিয়ে মানে বিয়ে করে মিথ্যা নাটক করে আমাকে বিয়ে করছে, এবং কাজের সাথে কাবিনের সিগনেচার করেনি। সিগনেচার করলে তো এতদিন এটা লাগে, ওরা ঘর থেকে বের করে এনেছে। তুমি ব্যাকআপ ফটোকপি নিলে না কেন? ছবি মোবাইল দিয়ে ছবি তুলতে আছে, আমার কাছে কিছু আছে, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না। আমি তো প্রমাণ করছি ভাইয়া, আমি 99% ওকে। আমার আর 1 মাস লাগবে। তোমার কাছে কি ছবি আছে? কাগজের ছবি আছে? মোবাইলে ছবি আছে? ওই বিয়ের স্ট্যান্ডের ছবি আছে? আমার বাসায় যে আছে, আমার বাসায় যে ছবি তুলতেছে, ইয়ে করতেছে, আমার কাছে আছে ছবি। আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন দেবো? আমি আমি যে কাগজের ছবি আছে, কাগজটা ছবি আছে, আমার ছবি ওর কাছে আছে, ওর কাছে ওর হচ্ছে যে আইফোনে তোলা আছে। আরে আকাশের দোষ, আমার নাতিনটা রাখছিল, অনেক সিনারি রাখছিল। ও কি করছে, ওই রুমে যায় আমার নাতিনের হাতে থেকে মোবাইল নাই, সব ডিলিট করছে। মানে বর্ষা যদি কয় এটাকে বয়ে থাকতে বয়ে থাকে, আর বর্ষা যদি কয় আয় বাইরে যাই, কালো কালো জাদু করছে। যারার জন্য ওর মানা করে দাঁড়াতে বসে। ও তো ওরে সবাই কালো জাদু করে, ওরে সবাই পৃথিবীতে কালো জাদু করে। আর একটা কথা কি জানেন, যারা যারা মরে যাবে, যারা জন্য এই সংসারটা, যারা এই বাসায় এসে থাকতো, এই বাসায় যারা আসতো, কিন্তু আকাশকে সহ্য করতে পারতো না। কিন্তু বর্ষা বলছিল যে 2 বছর তুই বিয়ের কথাটা প্রকাশ করিস না, তুই যারা যায় না বাবা হ্যাঁ ওঠ। কিন্তু পরে অনেক খাটাইছে, অনেক পরিশ্রম করছে। আমরাই বলছি এই যারা নিয়ে আয়, আর ব্যাগে ব্যাগে তোমার হলে বোরকা নিয়ে আসে। এই বোরকা আগাবেলা 1টা পরে, বিকালবেলা 1টা পরে, সকালে 1টা পরে, সন্ধ্যা 1টা। আচ্ছা, শাকিব খানের যে সিনেমা দেখতে গেলে তুমি বোরকা পরে চুরি করে বলো? শাকিব খানের ছবিটা কি ছবিটা, হ্যাঁ ছবিটা আমারে নিয়ে গেছে, কিন্তু আমারে অনেক ওভারে নিয়ে ঘুরছে।
এখন ওর বাসায় আমাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আমি যাইনি, ভয়ে ভয়ে নেই, ভয়ে যাইনি। আমার একজনে বলছিল ও মারে পাইলে, সেই জন্য আমি যাইনি। কিন্তু মা করতো খুব, সেটাকে কারো বলছে তোমাকে ট্রাফে ফেলার জন্য সে চেষ্টা করছে না? অনেক ট্রাভেল চেষ্টা করছে, একজনে স্বীকার করতে যে আকাশের মায়ের আমি বাসায় নেওয়ার জন্য খুব চেষ্টা করছি। মহিলা খুব দুর্দান্ত চালা। আমি তো না আমার বাসায় যাবো কেন? তো মা, আপনার ছেলের বাসা আমার বাসা একই বাসা, যারা যারেন তো আপনি নাতি নাতি, কিন্তু যারা খালি এই সংখ্যাটা। এবং হচ্ছে যে একটা ফ্ল্যাট নেওয়ার কথা ছিল, ফ্ল্যাট নিয়ে হচ্ছে আমারে শোনো, প্রত্যেকদিন বলছে মা আমার বাসা দিচ্ছেন, আমরা এক বাসায় থাকবো, আপনি থাকবেন, আমি থাকবো, আমার ছেলে মেয়ে থাকবে, বুয়া থাকবে। আমি বলছি না, আমি এগুলো কিছু চিনি না, একটা কাজ দিলাম আপনি পারলেন না, আমি তো আপনাকে একটা কাজই দিলাম, একটা বাসা খোঁজার জন্য। আমি বলছি না, আমি বাসা খুঁজতে পারি না। তবে এটা বেলা ভালো, মারে খুব মা করতো। খুব ডাকতো না, আদৌ ঠিকই করছে ও। একদিন 3টে 3 পিস নিয়ে আসছে, আয়না কয় যে মা ধরেন আপনি 3 পিস, আর খাটাই তো আমার সেই খাটাই তো, চা দাও, কফি দাও, পানি দাও, এইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, ও খুব আমার খাটাইতো। নাস্তা করে দেন, আমি খাবো না মা, আমি খাবো না, আবার আমি দিলেই সেই খাইতো, সেই খাইতো। রাত 3টার সময় বলতো ভাত খাবো। হ্যাঁ, ঘুমায় ওঠা, টক দই মিষ্টি, 1 প্যাকেট চানাচুর ওর কাছে কিছু না, সারাদিন চানাচুর আর টক দই খায়। চানাচুর খেয়ে গেল তো। খুবই চানাচুর খায়, একটা বয়াম দিয়েছিলাম বাদ করে, সারাক্ষণ ওই চানাচুর খাইছে। এই চানাচুর খাইতো, আর হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্যাস হইতো আর মুখে গন্ধ করতো। মুন্না খানকে এমনি বলছে আর মুখে গন্ধ। পানি চোরা, পানি চোরা, গোসল করতো না। কাপড় চেঞ্জ করে পাকায় এই নিচে রেখে দিচ্ছে, ওর কাপড় ড্রেস চেঞ্জ করতো না, ও হাত দিয়ে কোনদিন ছুঁইতো না। আমি এসে ড্রেস সব বলে দিচ্ছে রেখে দিতাম। আমি শোনো, ড্রেসটা চেঞ্জ করতো, বুঝছেন, পৃথিবীতে মায়ের উপরে কোনো কিছু লাগে, আদালতে আমার মারে হাজির করবো, মারে সাক্ষী দিবে আদালতে, মা দাঁড়ালে পারবে, ওর কাগজ লাগবে না, ঠিক আছে? এবং কাজী পাইছি, কাজীর ছবি পাইছি, সব পাইছি। আপনি আমার সাথে একদিন শুধু কোর্টে যাবেন, আমরা বার করতে পারবো না, আমরা এত ইয়ে না, ঠিক আছে? ও বুঝতে পারেনি আজকে কেন মাপ চায়, এত ক্ষমা চায় কেন, কান্না করে কেন। আমি তোর বলছিলাম যে তুই দিনে 4-5 দিন আগে হসপিটাল থেকে বের হওয়ার পর তো আমাকে বলতেছে, ও তো আমাকে বলতেছে সবচেয়ে, আমার যে মামলাটা সাইবার পর্নোগ্রাফি আর কি, বলতেছে আমাকে, আমি এটা আমি ছড়াই নাই, এটা তোমার যে ক্রিমিনাল টিম ওই তোমার পিছনে ওরা করতেছে, ওনাকে ছড়াই নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আর বলতেছে তারপর আবার অনেক গরম করছে গলা, যে আমার ঢাকা শহরে আমরা ঢাকাইয়া কুটি, আমাদের বুঝো না, আমাদের মামারা এক একটা এমন সব চাইলে কলিজা টান দিয়ে আনতে পারে। হ্যাঁ, খুব গরম করছে গলা দিয়ে আমার বলতেছে, মানে আবার আমাকে বলতেছে আমি নাকি পাশবিক সুখ পাই মানুষের কষ্ট পাইতে দেখতে, আর আমি নাকি তোমাকে শুরু থেকে নাকি ইনফ্লুয়েন্স করছি মামলা, সব মামলা নাকি তুমি আপনাকে একটা ইয়ে দেয়, ও বিয়ে করছে 9টা, ওর মা বিয়ে করছে 4টা, ওর বাপ বিয়ে করছে 2টা, ঠিক আছে? কয়টা বিয়ে হলো ওর? হচ্ছে এটা আমিও শুনছি ওর পরিবারের লোকের কাছে, আমি কথা বলি না। এবং সে হচ্ছে সরকার ছিল ধানমন্ডিতে 2011 সালে ধরা খাইছিল। এমনকি হচ্ছে যে এই যে নতুন একটা তথ্য পাইছি, FBCCI এর একটা ডিরেক্টরে সেক্সের ব্ল্যাকমেল করে 40 লক্ষ টাকা সিটি ব্যাংকে ট্রান্সফার করে নিচ্ছে। এগুলো কি আমাদের কথা? একটু আগে আমাদের বিভিন্ন কিসের ডিরেক্টর? FBCCI এর একটা ডিরেক্টর, এই যে আপনার হচ্ছে যে উনি হচ্ছে ওনার বাসাতে মিরপুরে, ওনার সাথে ভালোবাসার ইয়ে করে সেক্স ভিডিও করে 40 লক্ষ টাকা নিয়েছে সিটি ব্যাংকে। এটার পিছনে ওর একারই হাত, এই পুরো ওকে একা? আমি আর কথা বলি, শোনেন আমি আর কথা বলি, পৃথিবীতে 18 কোটি মানুষ আমরা আছি, এখানে যারা খারাপ, ঠিক আছে, অনেক বড় শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমরা দেখছি, ঠিক নেই কিন্তু, বুঝলেন না? কারণ হচ্ছে যে পৃথিবীতে আল্লাহর উপরে কোনো শক্তি নাই, এবং আমি তো বলছি আমার সাথে মা আছে, আর কিছু লাগবে না আমার পৃথিবীর, বুঝছেন? যত শক্তি আসুক, আমি প্রমাণ করবো আমার সাথে বিয়ে হয়েছিল। এখন যে লোকটাকে ওই যে FBCCI যা বললা, ওই লোকটা কই আছে এখনো? আমি সবকিছু বের করতেছি ভাই। এবং আপনারা দেখেন জাভেদ তার প্রথম স্বামী না, জাভেদ হচ্ছে যে তার হচ্ছে দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর নাম হচ্ছে মিজান, তার হচ্ছে বাড়ি হচ্ছে ধোলাইপাড়, এবং হচ্ছে যে
এই জাভেদকে দিয়ে যারা যে বাবা বাবা বলে, এই যারা বাবা আরে তোমরা যে বারবার তোমাদের কথা বলি, তোমরা যে বারবার জায়ানকে বলো জায়ান রুমি বাচ্চা না, এটা জ্যাকির বাচ্চা, এটা কি হিসাবে বলো? ভাই আমি একটা কথা বলি শোনেন, যারা মানুষের একটা জিন থাকে, আপনার বাচ্চা আপনার মধ্যে চেহারা হবে, আপনার বাচ্চা কি মাহির মতো কালো ছেলে হবে? হবে না। পুরুষদের একটা জিন থাকে। আর হচ্ছে যে কি বলে রুমি রহমানের চেহারা ছিল হচ্ছে যে জসিমের মতো জাম্বু এর চেহারা, আর জ্যাকি আর হচ্ছে জায়ানের চেহারা দেখেন। আর আমি তো সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করবো। এটা তো আমার না, মামলা হয়েছে, জায়ানের দাদা বলছে যে আমি হচ্ছে ডিএনএ টেস্ট করবো, তারা করুক, সমস্যা নাই। কিন্তু আমাদের কাছে বিভিন্ন সোর্স আছে যে এটা হচ্ছে যে রুমি রহমানের বাচ্চা না, এটা জ্যাকির বাচ্চা। ওই ফ্ল্যাটটা লেখে নেওয়ার জন্য এই মহিলা হচ্ছে এই কাজটা করছে। যে মহিলা নিজের হাত কেটে আমাকে মামলা দিতে পারে, যে মহিলা মুন্না খানকে ফাঁসানোর জন্য এখানে একজন আয়েশা সিদ্দিকী মুক্তা, মাহমুদ সানি ভাইয়া আপনি মাফ করলেন কেন? আমি মাফ করছি কেন তোমাদের বলি। আমি মাফ করছি, একটা সুযোগ দিচ্ছি ওকে, যে ও আমি একটু দিছি যে ও আর কতটা লাফাইতে পারে আমি দেখতে দিচ্ছি, আর কি করতে পারে। হ্যাঁ, কারণ ওর এগেন্সে তো অনেক এভিডেন্স আছে। আমি ওয়েট করতেছিলাম যে মুন্না খানের সাথে তখন ট্যাগ হয়েছিল, হ্যাঁ ট্যাগ হয়েছিল, ওর এগেন্সে জয় অ্যাকশন নিব, মুন্না খানের কাছে টাকা নিয়ে সে বেরিয়ে আসতে পারবে। এটার জন্য আমি একটা ব্রেক দিই। আমি হচ্ছে কি আমার ক্যারেক্টার যে মেয়েটা আক্স করছে, আমি তোমাকে বলি আমার ক্যারেক্টার হচ্ছে আমি লং টার্ম অ্যাকশন চিন্তা করি, আমি কুইক জাম্প পারি না। আমি যে ব্রেক মারি কচ্ছপের মতো আমি দৌড়াই, কিন্তু আমার অ্যাকশন হয় যে লং টার্মে এফেক্টিভ, খুবই এফেক্টিভ এবং ডিপ অ্যাকশন হয়। এর জন্য আমি ওকে ছাড় দিলাম। আমি বলতেছি আমি ছাড় দিয়ে ওকে আমি ছাড় দিয়ে ওকে এটাও বলছিলাম, তুমি ভদ্র হয়ে চলো, লাফালাফি করো, আকাশের সাথে ঝামেলাটা এটা সলভ করো, আকাশের তুমি সলভ করো। স্বীকার করছে, সেটা আমরা স্বীকার করছে যে আমি যদি তার কাছে মাপ চাই, ওকে মাফ করাতে যেটা হয়েছে, ও বারবার আমাকে হসপিটালে যখন আকাশে তোমার মামলাটা দিছো, ও সুইসাইডাল অ্যাটেম্পটের অভিনয়টা করে সে হসপিটালে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়া ঠিক আছে, সে সেফ হাউস দিচ্ছে আর কি, যে সে যেন পুলিশ হতে না পারে, রাইট? আচ্ছা, সে হসপিটাল থেকে প্রতিনিয়ত আমার কল দেয়, ধুমায় কল দেয়। ইভেন হসপিটালে আমি ওকে বলছি বসা, আমার কল দিও না তো, কিন্তু ও কল দিয়ে ও যেখানে আমি বলতেই থাকি যে আমার মোবাইলে সবকিছু অটো রেকর্ড হতে থাকে, তারপর কল দিয়ে সব আবল দাবল কথা বলে। আমি ওকে বলছি চুপ থাকে, বেশি আলাপ করো না, আকাশের সাবজেক্টটা তোমার যদি ঝামেলা, আকাশকে পারলে বসে সলভ করো, এই তো। এছাড়া এই যে ও আমি মাফ করাতে কিন্তু আজকে অনেক এভিডেন্স আমার কাছে আসছে, না কিন্তু আসতো না। আমি আপনার কথা বলি না, আমি বলতেছি সবার উদ্দেশ্যে। আমি যখন যুদ্ধটা শুরু করি, বাংলাদেশে অনেক সাংবাদিক আমাকে ডেকে নিয়ে আমাকে হুমকি দিছে, বলছে তোমাকে এই মিডিয়ায় কাজ করতে দেওয়া হবে না, তুমি ওর সাথে যদি এরকম করতে থাকো তোমাকে হচ্ছে যে সম্পূর্ণ অফিসে আমরা চিঠি দিব, দিয়ে তোমাকে ব্লক করে দেবো। আমি বলছি আপনি হয়তো আমাকে চেনেন না, আপনি আপনারটা করেন, ঠিক আছে? আমি গেলাম, আমি ছোটবেলা থেকে খাবো, আমার মা চেনে, ঠিক আছে? আমি যেটা বলি শেষ পর্যন্ত সেটাই করি, ঠিক আছে? তখন ওই মুহূর্তে যদি সানি ভাই ওই অডিওটা যদি প্রকাশ না করতো, আমি এতদূর আসতে পারতাম না। আমাকে ধরেন যে কি বলে ওই সব দিক দিয়ে ঘিরে আমাকে হচ্ছে সবাই খেয়ে দিত, আমাকে কেউ বিশ্বাস করতো না, আমাকে ইয়ে করতো না। কিন্তু আমার একটা কনফিডেন্স আছে কি জানেন, আমার বোন আমার মা আমার পাশে থাকলে পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার সবকিছু বেশি যেত না। আমি বের হয়ে আসছি অনলি ওয়ান রিজন, কারণ ও আমার সাথে অন্যায় করছে, আমার আইডিটা নষ্ট করছে। আর ওর এইটার কারণে আর ওর বেয়াদবি দেখতেছে, আসলে ওর বেয়াদবি দেখে আমার আরো মাথা গরম হয়ে গেছিল। এই হয়ে এর মধ্যে আমার হাতে আমার বিড়াল মারা যায়, এটা আমার জন্য খুবই পেইনফুল। ওর কারণে আমার মাথা ওলা দিচ্ছে, এই কারণে আমি আসছি। তখন আমি আসে দেখছি তোমার সাবজেক্টও আসছে, তখন বুঝলাম তুমিও কোন ঠাসা হয়ে গেছো, তখন তোমার টান নিয়ে আসছে, যা তুমিও দাঁড়াও, এই তো। হ্যাঁ, কিন্তু ওই সময় যদি মনে করেন যে আপনি এটা না করতেন, এটা আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা কোনো মাস্টারমাইন্ড আপনি খেলছেন। কারণ এই সময় যদি আপনি তাকে হচ্ছে যে মাস্টারমাইন্ড বলো, মাস্টারমাইন্ড মানে কি? মাস্টারমাইন্ড মানে তো কি করবেন, আপনার সবকিছু আগে থেকে সাজানো। হ্যাঁ, আমার সাজানো না, আমি জানি যে আমি একটা ক্রিমিনালকে যখন ধরবো, তোমরা বুঝবা আমার ইন্টেলিজেন্স, ক্রিমিনাল সাইকোলজি বা যখন ফরেনসিক সায়েন্স যেটা বলে, ক্রিমিনাল সায়েন্স যেটা বলে, আমাদের মাস্টারমাইন্ড এখানে এটাই বলা হয় যে যখন আমরা কোন ক্রিমিনালকে স্টাডি করবো, ওর অ্যাক্ট গুলোকে বুঝবো, কি কি স্টেপ নেয়, সে ও নেক্সট ডে কি করবে। আমি যেমন বলেই দিচ্ছি আগে যে মুন্না খানকে কিছুদিন পর ছাড়বে, মুন্না খানকে আনবে, এটা হচ্ছে আমাদের মাস্টারমাইন্ড, দিস ইজ কল মাস্টারমাইন্ড, বুঝছো? যে আমরা আগে দিয়ে বুঝে ফেলতেছি ও কি করবে। তা আমরা বুঝি মুন্না খান
আর ওর এত ভালোবাসা, এত বন্ধুত্ব, তাই না? কেউ পৃথিবীতে কেউ বলছে পৃথিবীর কেউ এই বন্ধুত্ব ভাঙতে পারবে না। জামাই বউয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই সম্পর্ক নষ্ট হয়, প্রেমের সম্পর্ক, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে না। কিন্তু আমি বলি যে না, কয়দিন পর মুন্না খান কাঁদবে। আমি তো বলছি, আপনি না, আমার আমি ছাড়া কিন্তু এই কথাটা কথা বলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন বলি যে এখন হচ্ছে আমি তখন ওই কথাটা বলছি, ওটাই হচ্ছে মাস্টারমাইন্ড, ওই জিনিসটা হচ্ছে মাস্টারমাইন্ড, যে আমি কথার আগের থেকে বলে দিচ্ছি, তাই না? তো এরকম তো আমি অনেক কিছু আগের থেকে বলে দিই, সেটাই। কথাগুলো বুঝবা। তো এই যে আমি যে আগে থেকে বলে দিই, এটাকেই বলে মাস্টারমাইন্ড। আর মাস্টারমাইন্ড অন্য কিছু না। মাস্টারমাইন্ড মানে আচ্ছা। সেটা যে আমি আগের থেকে সবকিছু বলে দিই। ও সানি, তুমি যে একদমই হাসপাতালে গেলানি, বুঝছো, তুমি কোনো প্রকারই বাঁচতে না, বোঝা আছে? রাসেল যখন হাত কেটে যখন ওই বিয়েতে গেল, হাসপাতালে গেল, ওই 1 সেকেন্ডের মধ্যে 5 বার করে ফোন দিছে এই আকাশকে। ভাই আমার বাসা থেকে খাবার নিয়ে যেতাম বাসা থেকে এই ভাত বাটিতে দিছি, মাংস বাটিতে দিছি, ইলিশ মাছ বাটিতে দিছি। ওই জায়গায় হাত দিয়ে উঠে উঠে খায়, আজ দেবো কি পরিবারটা হেনস্থা করলো। আমার মেয়েটা সবচেয়ে হেনস্থা বেশি হয়ে গেল। ছেলে তাও 10 মাস ঘুরতে ঘুরতে 1 মাসে দাঁড়ায়। মেয়েগুলা কি হয় কও? আমার মেয়ে তো অঝরে কাছে। যাক, এরা সবকিছু শুরু হবে এখন বাংলাদেশ থেকে, চারিপাশ থেকে মানুষ হিউম্যান ইজ রাইজিং, মানে অল হিউম্যান, সবাই ভয়েস রাইজ করতেছে চারিপাশ থেকে, ওমেন সেকশন গুলো সবারই ঝড় তোলা উচিত এবং হচ্ছে সবারই প্রতিবাদ করা উচিত। এই মহিলার চরম শাস্তি দিতে হবে এবং সে হচ্ছে যে আওয়ামী যুবলীগের হচ্ছে যে নেত্রী, ঠিক আছে? তার নামে হত্যা মামলা আছে, তার নামে হচ্ছে যে আমার হচ্ছে বিভিন্ন ইয়েতে 12টা মামলা আছে, তাকে কেন পুলিশ ধরে না? এইগুলো বেশ ইয়ে করতে হবে। আমি হচ্ছে বুঝো না কেন পুলিশ ধরে না? পুলিশ ধরে না, ওই যে বলে, ও তো নিজেই বলে, দেখতেছেন যে আমার জন্য কি হয়েছে, আমি কি জানি আসছিল মাথায়, আমাকে তো বলতেছে আমি বকা দিলাম ওকে, তুমি যে বাচ্চা হয়েছে আন্দাজে কেমন বলছো, আন্দাজে তখন বলে, তারপরে একটু করে আবার লাইভে এসে বলতেছে যে আমার মাথায় জানি কি হয়েছে, আমি মনে ভুলে বলছি। এখন আজকে আবার বলতেছে, রাসেল বলতেছে আজকে নাকি আবার ডিক্লেয়ার দিছে ওর নাকি বেবি ক্লেম করতেছে। না না, ও আমাদের কাছে বলছে আমি অনেক পাক্কা খেলোয়াড়, রাসেল ভাইকে দেখে দেবো। অনেক আমি গল্প তো মা এখানে আসেন, এখানে আসেন, গল্প করতে হবে। গল্প করি। আমি পাক্কা খেলোয়াড়, আমার সাথে কেউ পারবে না। আমি যে কি বর্ষা, এটা পৃথিবীর কেউ জানে না। আমি পাক্কা খেলোয়াড়, আমি আলিঘাট বাইরেই ফিল্ডে থাকি। বুঝছেন? ও যখন ইয়ে করবে, বিপদে পড়বে, কান্দিবে, মানুষ সিম্পিতি নেবে, ও তার বোঝেনি। ও একবার কাঁদলে আমি 17টা ভিডিও আপ করবো, বুঝেন না? ও একবার শুধু কাঁদবে আর আমি তোমাদের জ্যাকি হত্যা কথাটা, এটা কেমনে শিওর যে জ্যাকির হত্যা করছে? আমি একটা কথা বলে শোনেন, জ্যাকির সাথে প্রেম হয় তার হচ্ছে 2018 সালে। জ্যাকির ফ্যামিলি অনেক ভালো, ওর হাতে যে মোবাইল, এটা হচ্ছে জ্যাকির। তারপর হচ্ছে ওর হচ্ছে যে জ্যাকির হচ্ছে 10 ভরি স্বর্ণ গোল সব ওর কাছে। মূলত হচ্ছে প্রেম হয় জ্যাকির সাথে রুমি রহমানকে যখন বিয়ে হয়। একজন লিখছে ওয়েট ভাইয়া, জাস্ট আউট অফ কিউরিওসিটি, ক্যান আই আস্ক ইউ, বর্ষা কি আপনার সেক্স ভিডিও পাইছে? দাঁড়াও, কি লেখে মানে, হ্যাঁ সে পাইছে। আইনি পর্নোগ্রাফি মামলা কেমনে দিবেন? ছেলেদের শার্ট ছাড়া ছবি তো মোবাইল। আরে শোনো, কি তিলোত্তমা মল্লিক, আমার সেক্স ভিডিও ছিল, আমার সেক্স ভিডিও ছিল, ওটা আমার মোবাইলে ছিল, মোবাইলটা হারায় যায় 2021-এ ঢাকা ভার্সিটি থেকে। তারপর মোবাইলটা স্ক্রিন আনলক করা তখন ব্যাপার না, অ্যান্ড্রয়েড, এটা আইফোন না। তো ব্ল্যাকমেলারদের গ্রুপে ছিল, ব্ল্যাকমেল আমার ব্ল্যাকমেল করতে পারে নাই। আর ভিডিও গুলোতে বেশিরভাগ সময় আমার চেহারা অত বোঝা যায় না, বাট বোঝা যায় আমার বডি, এটা মিথ্যা বলার কিছু নেই। ওটা আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছিল, তো ওটা আমার মেসেঞ্জারে ছিল, তো ওটা মোবাইল নিয়ে ওটা আমাকে ব্ল্যাকমেল করতেছিল, পারে নাই। তখন 2022-এ আমি জিডি করি। তো সেই ব্ল্যাকমেলরা যখন দেখছে যে ইস্যুটা বেড়ে আসছে, ওরা চামে দিয়ে আমার কাছে টাকা নিতে পারে নাই, বর্ষার কাছে এসে সেল করছে। তো এগুলো স্ক্রিনশট তো আমি বলে দিচ্ছি, তো এখন তো আমি তো বলে তো যে আমার, ধরো আমার নেকেড ভিডিও তো আমি দিতে পারি না, রাইট? বাট খালি গায়ে ছবিটা পর্নোগ্রাফি না, বাট আমার যে ভিডিও, সেক্স ভিডিও যেটা ও ছড়াইছে চারিপাশে, ওটা তো দ্যাট ইজ বিগ ইস্যু, ওটা তো পর্নোগ্রাফি মামলা করবে না, ওটা অটোমেটিক করবে। আর ও তো নিজে স্বীকার করছে যে, এখন বলে যে না আমি ছড়াই নাই, আমাকে দিচ্ছে ক্রিমিনাল, এটা তো আমার দোষ না। তাহলে ওই তো দিচ্ছে প্রত্যেকটা এটিএন এর যে নিউজ হেড আফতাব ভুইয়া থেকে শুরু করে সবাইকেও সেন্ড করছে পার্সোনালি, জানেন? আরো আছে, সবাই আমার কাছে প্রমাণ আছে, সবার কাছে। তো পর্নোগ্রাফি হবে না ভাইয়া, ও বলে যে ও পাগল। তারপর যে
বিভিন্ন প্রোগ্রাম পডকাস্ট গুলো বলতেছে, মাহমুদ সানি তো নিজেই আমাকে বলেছে আসো আমার বেডে আসো, যে এই কথাগুলো প্রমাণ করবে। ও যদি প্রমাণ করতে না পারে এই কথাগুলা, এটার জন্য তো সব মিলে 2-3 কোটি টাকা মানহানি থাকবে। শোনেন, ও যে আমাদের বলতো যে আমাদের গরুর মাংস বাজার করে দিত, ভাই আমার হচ্ছে রিক্সা ভাড়া নাই, আমার থেকে রিক্সা ভাড়া নিয়ে দিত। ওরা মা জিজ্ঞেস করে কোনোদিনও বাজার করতো না, ঠিক আছে? ও কোনোদিনও বাজার করতো, 2 মাস মাগনা খেয়ে গেছে আমার বাসায়, ঠিক আছে? ও যদি মাগনা খেতে পারে, ওর বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো, বাচ্চা নষ্ট করতে নিষেধ করেন, বাচ্চা আমরা নিবো। কিন্তু ঠিক আছে, এই মহিলার সঠিক একটা বিচার হওয়া দরকার। ও বাচ্চা নষ্ট করলে, এই যে তিলোত্তমা মল্লিক, ওর ফেক আইডি আমি নিজে জানি, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট ওর এগুলা কিছু করবেন না। এখন হচ্ছে যে ও যখনই কাটবে তখনই হচ্ছে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং ওকে হচ্ছে যে পর্নোগ্রাফি আইনে আপনি একমাত্র ধরতে পারবেন। এটা আপনাকে আমার আইন, আমার ভিডিও সে কিনে, সে আমার ভিডিও কিনতে সে আবার দিচ্ছে, এমন পাবলিক দিচ্ছে যারা নাকি আমার খুবই ক্লোজ ব্রাদার। ইভেন ওরা আমাকে বলতেছে সানি ভাই আপনি স্টেপ নেন, ওকে আমাকে সব আছে প্রমাণ। আচ্ছা, তারপরে আরো অনেকে যেমন মঞ্জুকে দিচ্ছে, এগুলো কিন্তু সব মঞ্জু আমাকে বলে নাই, মঞ্জুকে দিচ্ছে, মঞ্জুর ফ্রেন্ডকে দিচ্ছে। এগুলা কিন্তু আমি যে কথায় ভোমরা লাগাই রাখি এটা তো বোঝো না। আমি সব কথাতে কি, আমি তো একটা গোয়েন্দার লোক, বুঝবা? আমি সব বের করে নিয়ে আসতেছি, নিয়ে আসছি। আমাকে বলে যে আমি ছড়াইছি, এটা প্রমাণ করো। আমি তো প্রমাণ তো আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলবো? আমি অলরেডি এটা যা করার হবে, এটা আমি আমার মা আপনার ভিডিও দেখে, হাসতে হাসতে একা একা পড়ে যায়। আপনার ভিডিও তো আমার মা দেখে, আর কি জীবনে চান বলেন তো? এর সাকসেস কি হতে পারে? না, আমি সব বাজে সাবজেক্ট সাকসেস হতে চাই না। আমি আসলে আমি মানুষ আমাকে বলে আপনি কেন একে নিয়ে পড়েছেন, কেন পড়েছেন? আমি দেখো, আমি ওকে একটা ব্রেক দিছিলাম, যেটা ব্রেক দিয়ে তুমি চুপ হও, ওদিকে না। আমি কি বুঝছি যে যখন ও তোমার সাথে ঝামেলা না মিটে মুন্না খানকে নিয়ে হইচই লাগা শুরু করছে, তখন মাথায় আমার একটা সিগন্যাল আসছে যে এই মেয়ে ভালো হওয়ার না, এই মেয়ে ভবিষ্যতে আবার আমাকে নিয়ে হইচই শুরু করবে। কথা বুঝছো? তখনই বুঝছি যে ওকে মাফ করার উচিত নেই, আই শুড গো এন্ড পর্নোগ্রাফি মামলা যেটা করা আছে, আমার পর্নোগ্রাফি মামলা যেটা করা আছে ওটাকে ওটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে আমি যেদিন মন চাবে সেদিন ওটাকে আমি রান করবো, এই আর কি। না, আপনাকে তো গতকালকে তো খবর দিল যে আপনি কি আমার বাপ লাগেন, আপনাকে বলতে হবে কেন? তার মানে কি? হ্যাঁ, আমি এই যে কথাটা বলবো, তাহলে ও কেন, আমি যদি বাপ না লাগি, ও তাহলে আমার কাছে নিজের থেকে ফোন দিয়ে বাবা মাপ চাই কেন? এটা বলবো দিয়ে থাকবে, বলো যে বারবার ক্ষমা করে দিচ্ছে। দিয়ে তাই না, ওকে তো আমি ফোন দিই না, হসপিটাল থেকে আমাকে ফোন দিয়ে কেন মাপ চাই? আমি কোটা বলছি ফোন দিতে? না, এটা বলতেছে, মা বলতেছে ডিএ তার কাছে এরকম যা কান্নাকাটি করতো, করে ডিএ তার হচ্ছে সহজ সরল মানুষ, এগুলো হচ্ছে করতো, কিন্তু ডিএ তার আজকে নিজেই ধরা খাইছে। আমি কি মুন্না খানের সাথে করছে? আমি কেন চেয়েছি? আমি চেয়েছি মুন্না খানের জন্য, আমি চেয়েছি হচ্ছে ও তো একই কাজ আমার সাথে করছে, আমার ভিডিও নিয়ে ছাড়ছে। ওর চরিত্র বেয়াদবি রয়ে গেছে, ওর চরিত্র বেয়াদবি রয়ে গেছে। তাই জন্য আমি বলছি না, এই মেয়েটা যেহেতু আমার সাথে অন্যায় করছে, এইটাকে ওই অন্যায়টা মাফ করে দেবে না। আর ওর জন্য, আর ও যে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল, যে সমৃদ্ধি হিসেবে সে থাপড় দেখাচ্ছে আমাকে নিয়ে। তো আমিও তো দু একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, ওই কথা তো আমি কোনো ওকে নিয়ে বানায় কোনো কথা বলি নাই বাবা। যেটা অসত্যি কথাগুলো তো বলি না, আমি তো সব সত্যি কথা বলছি, রেফারেন্স দিয়ে কথা বলছি। আমরা কোনো মিথ্যা স্বর্গে বাস করি, আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা একটা বলি না। ওরে খালি এক জায়গায় বিচারে খেলে, আমারে খালি ওই জায়গায় বসায়ও, কিভাবে আমার বাসায় আসলো, কিভাবে আমার ছেলে গ্রাস করলো। আমি তোমাদেরকে শুনো, আমি যদি একটা কেস আমাকে যদি ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়, আমাকে একটা পুরো তোমাদের স্টোরি ধরো, আমি ধরো আমার একটা ধারণা, আমি বলতেছি ধারণা, তোমরা বলতেছো জ্যাকি হত্যা, রাইট? জ্যাকি হত্যা, রুমি রহমানের হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত মারা যাওয়া। এখন যদি ঘটনা তদন্তে এমন হয় যে জ্যাকির বাচ্চা হয়, ডিএনএ টেস্ট করে, কথাটা বুঝবা? এখানে বুঝতে হবে যে রুমি রহমানের মৃত্যুর পিছনে হাত ছিল জ্যাকি। আমি রুমি রহমানের বাসায় গেছি, রুমি রহমান হচ্ছে দারোয়ান বলছে রুমি রহমানের হচ্ছে কাজের বুয়া ছিল, কাজের বুয়া, এবং হচ্ছে যে রুমি রহমানের ওই সময় হচ্ছে যে একটা লোক যাওয়া আসি করতো। আচ্ছা, আমার কথা বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে কথা বলতে দাও। এখন আমার যেটা ধারণা, মেবি ও জ্যাকির সাথে রিলেশন ছিল, ওই সময় পরকীয়া ছিল,
তো ওই জ্যাকি আর ওর সবাই রুমি রহমানকে কাহিনী করছে করে এই এই জিনিসটা জ্যাকি ছিল একটা সাক্ষী, মানে প্রধান সাক্ষী। হ্যাঁ, এই জ্যাকিকেও বিয়ে করে জ্যাকি যখন কোনো ক্ল্যাশ লাগছে বলছে মুখ খুলবে, জ্যাকিকেও তাহলে কাহিনী করছে, এই আর কি। ঠিক মামলা ক্লিয়ার এখানে, বুঝছো? ভাই এটা তো হচ্ছে যে সিকোয়েন্স এরকম, শুধু তো আমাদের তো না, সারা বাংলাদেশের মানুষ তাই বলছে। ঠিক আছে, হ্যাঁ, সুস্থ তিন নম্বর আমি যেটা আমি আন্দাজে বলি না, আমি স্টোরিটা এভাবে বুঝছি যে ওর গল্পটা ছেড়ি জ্যাকিকে ওই কারণে মানে অফ করা হয়েছে যেন জ্যাকি ওই রুমি রহমান সোশ্যাল মিডিয়াতে এসে মেকআপ দিয়ে কেউ কান্নাকাটি করে, ভাই কান্নাকাটি তো আমরা করবো, যে এভাবে সামনে এসে এখন কান্নাকাটি করবো। ঠিক আছে, ও অভিনয় করে মেকআপ দিয়ে, ঠিক আছে, চোখে কাজল দিয়ে কান্দে। আমার বাপ তো বলে হচ্ছে তো বেশরম, নির্লজ্জ মহিলা, ঠিক আছে, বাটপার, খুনি, চরিত্রহীন। ঠিক আছে, এই মহিলাকে কেউ ক্ষমা করবে না। না। ও তো আমার ও তো দাবি করে মানসিক রোগী, ও তো মানসিক রোগী না। না, মানসিক রোগী হলে তাহলে আপনাকে, না মানসিক রোগী হলে তাহলে এবিসিডি কিভাবে লেখে? আমরা কি বোকাচোদা নাকি? মানসিক রোগীরা কখনো নিজেকে মানসিক রোগী বলে না। ও হচ্ছে না না না, মানসিক রোগী হচ্ছে শুধু গু খাবে, ঠিক আছে, গু এরকম করে গু হাতাবে, ঠিক আছে, ও মানসিক রোগী না, ও হচ্ছে সাইকো। না ওইরকম না, অতটা বদ্ধ পাগল, ওটা তো তুমি যেটা বলছো ওটা বদ্ধ পাগল, রাইট? বদ্ধ পাগল না, বাট ও হচ্ছে মানসিক ভারসাম্যহীন, মানে নিজের পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা ও দাবি করে, এটাও না মানসিক রোগীর সিমটম, এটা না মানসিক রোগীর সিমটম, এটা না। ওই হলে যাতে বাতাল তালে ঠিক। মেইন কথা হচ্ছে আর ও যে বারবার সুইসাইডাল অ্যাটেম্প নেয় আমাদের মানুষের ভয় দেখানোর জন্য, ইভেন সোশ্যাল মিডিয়াতে এসে যে কাজটা করে, এগুলোকে মানুষকে প্রভোগ করতেছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে কিছু। এটা তো এটার জন্য তো সে সামাজিকভাবে বিশালভাবে মামলা খাবে। আপনাকে আমি কি দিলাম রাতের বেলা, এটা হচ্ছে সংগঠন, তার নামে হচ্ছে যে কি বলে, আপনার জেলা প্রশাসকের কাছে চিঠি দিছে, আবেদন করছে, যেহেতু হচ্ছে ক্রিমাপা গ্রেপ্তার হয়েছে, সে হবে, তাই না? আমরা আইনের ভাবে করতে পারি। একটা নারী, সে যদি নারী হয়ে, শুধু নারী না হয়ে যদি আজ আকবর এলে তো ওর সাম সিলতাম ধরে, বুঝলেন না? কেন একজন নারী, ওকে তো আমরা ওইভাবে ইয়ে করতে পারি না, ওকে আইনের মাধ্যমে আমরা খেলবো। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সে একটা পাতলা মহিলা হয়ে গেছে, ঠিক আছে, বেহাল নির্লজ্জ মহিলা হয়ে গেছে। আমাকে সকাল থেকে এফডিসি বা অনেক বিভিন্ন সংগঠন থেকে নক করতেছে, আমি কিন্তু এগুলো নক করতেছি না, ওরা নক করতেছে। সানি ভাই কবে মানববন্ধন হবে আপনার বলেন। আকাশ আছে, রাসেল আছে, ওদের সাথে যোগাযোগ করো, ওরাই কল দিবে, তখন তোমরা ওরাই মিলে কল দিবে, দ্যাটস ইট। এই তোমরাই তো কলটা দিবা। হ্যাঁ হ্যাঁ, এটা করা উচিত। এবং সংগঠন থেকে স্মারকলিপি গেছে জেলা প্রশাসকের কাছে, ঠিক আছে, সে তো মনে করেন যে কোনো কিছু হলে পালা যায়, এটা বাংলাদেশের মানুষকে নিজ থেকে কমপ্লেন দিছে যে ওকে নাকি আমরা আমাদের কার্যকলাপ অনলাইনে, এটা নাকি ওর জন্য মানসিক হুমকি, ওর জন্য এই কমপ্লেনটা দিচ্ছে, রাইট? ব্যাপারটা হচ্ছে ও মানসিক হাসপাতালে থেকে, আমি তো সব খবর নিচ্ছি, ও যে শেরে বাংলা এরিয়াতে মানসিক হাসপাতাল, শেরে বাংলা এরিয়ার ভিতরে ওই 3টা ডক্টরের সাথে কথা বলাইছে, আমি বলছি, ইভেন ওর ইনচার্জ ডক্টরের সাথে কথা হয়েছে। তো ও সারাক্ষণই মোবাইল চালাইছে, মোবাইল চালা ওরা দিত না, বসা দিত না ওদেরকে। তো ও মোবাইল এখানে বসে, আরে আমার সাথে তো কথা বলছে হসপিটালে শুয়ে মোবাইলে, আমার সাথে হসপিটালে শুয়ে মুন্না খানের এগেন্সটে কথা বলতেছে, মুন্না খানের সে আমি একটা কথা বলে শোনেন, সে যদি একটা মিথ্যাবাদী প্রতারক, আপনি হচ্ছে খেয়ে রেডিও আসেন, চলো আমরা হাসপাতাল ভিজিট করি, হয়ে গেল। আমি অলরেডি ওগুলা আমি ওগুলা নাই বলি, সব কথা আমি বলি না, এত বেফাস কথা আমি বলি না, যেগুলা আইনি প্রক্রিয়া, ওগুলো আইনের প্রক্রিয়ার কথা চলবো, এগুলা বাড়তি কথা বলো না, তোমার লাইনের কথা বলবো, লাইনের বাইরে কথা বলো না। এই না না, এটা উচিত তো, কারণ হচ্ছে হাসপাতালে গিয়ে আমরা একটা ইয়ে করি, হাসপাতালে আসবে, যখন অন্য কিছু আসবে, হসপিটালের আইডিওলজিটা আসবে, হসপিটালের বক্তৃতা আসবে, যে ও যে মিনিস্ট্রিতে মিথ্যা কমপ্লেন দিল, ওকে কে হুমকি দিচ্ছে, ও তো আমাকে ফোন দিচ্ছে, তারে ফোন দিচ্ছে, ওরে মুন্নারে এসএমএস করতে, মুন্নাকে এসএমএস দিয়ে থ্রেট মারতেছে, তো ওরে কে নক দিচ্ছে? হসপিটালে জোর করে সে মোবাইল ইউজ করতে না দেওয়াতে সে বৃহস্পতিবার হসপিটালে বেড়ে গেছে, বড় কথা বলবে। আজকে আমার কাছে তো সব এন্ট্রি রিপোর্ট নিচ্ছে, আমি সব রিপোর্ট করছি না। ও সানি আজকাল কাঁদে কি আমার বলা, যখন জেলে বললো তখন আমরা কাঁদি নেই, মানুষকে দেখা কাঁদছি।
না আমার বাস মহিলা যাক এনিওয়ে আকাশ এখন সরি রাসেল আজকে দাবি করছে বাচ্চাটা ও চায়, কারণ রাসেল খুব কষ্ট পাইছে ও সেই কারণে, কারণ এখনো এই বাচ্চা কাচ্চা এই যে শুনি আসছে মুন্না খানের, সে এখনো রাসেলকে হাজবেন্ড হিসেবে দাবি করে। এখন রাসেলের কি করা উচিত? রাসেল তো অবভিয়াসলি এটা বিশাল প্রতারণা মানহানি কেস দিবে, যে ও থাকা অবস্থায় কিভাবে বাচ্চা নেয়, একজনের সাথে প্রেম করে আবার তোমার সাথে কি করে, বিশাল, এটা তো জগা খিচুড়ি। ওর লাইফটা, আচ্ছা ওর লাইফটা কি বলবো, ওর লাইফটা নিজে জগা খিচুড়ি গেছে। ওরে তো ওরে যদি জেলেও রাখে, জেলখানা পরিবেশ নষ্ট করবে, কই দিলাম আমি। জেলে থাকুক, ওর জন্য আলাদা সেল তৈরি করতে হবে। হ্যাঁ তাই থাকবে, সেল তো আছে, সেল তো আছে। ওর জন্য ওটা ভয়ঙ্কর মেয়ে, মানে ক্রিমিনালি সে হাসতে কাউকে ওই বিষ খাওয়াই দেওয়ার জন্য ব্যাপার না, এই জন্য ওকে আলাদা ছেলে রাখবো, কারোর সাথে রাখবে না। আমি যত ওর সাথে দুইটা হিসেবে রাখতে হবে, ওর সাথে দুটো হিসেবে রাখতে হবে, তাহলে বুঝবে মাসে কয়দিন যায়। আকাশ কি যে বলো না তুমি, না বলি আর কি। আরে আকাশ ছিল চতুর সাংবাদিক মারা খেয়ে গেল, কি আর বলো থাকে বলো। শোনেন আমি একটা কথা বলি, আজকে একটা কথা বলি শোনেন। আমি 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 ওখানে গেলে যে মারা খাবো এগুলো আমি জানতাম, ঠিক আছে। আমার সাথে কিন্তু শিল্পী সমিতিতে দিয়ে তার ভাইয়ের কথা হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু টোটাল জানি। আজকে যদি আমি না দাঁড়াতাম, ঠিক আছে, নিজের লাজ লজ্জা ভুলে যদি তাকে না ধরতাম, আমরা 22 বছরের ইতিহাস কিন্তু জানতেন না। আমার মান সম্মান যা যায়, কিন্তু ওই মহিলা, ওকে যে ভালোবাসছিলাম, ভালোবাসার যে রিভেঞ্জ, ওকে আমি বুঝাতে চাই। এবং ওকে কইছি আমি, আমাকে সে 22 তারিখ বলছে, বুঝছেন। আকবর আলী উল্টাপাল্টা কমেন্ট করেন না। আপনি একটু, আপনার জিনের বাচ্চা, আপনার জিন, আপনি একটু অন্য লাইনে কথা বলেন। আপনি মেয়েদের সাথে মজা করেন। হ্যাঁ ঠিক আছে, বলো তারপর। বুঝছেন, ও হচ্ছে যে ও আমাকে 22 তারিখ লাস্ট যখন কথা হয়, হ্যাঁ, ও হচ্ছে পরির বাসায় গিয়ে মদ খাইছে। মদ খেয়ে সে হচ্ছে যে মানে সারাদিন বমি করছে, করে আমাকে বলছে আকাশ আমি তোর দেখতে মন চাচ্ছে, তুই আয়। আমি বললাম যে তোর মেয়ে যারা আমার সাথে বেয়াদবি করছে, আমি তো ওই বাসায় যাবো না। আমার কাছে কিন্তু এখনো আপনার হচ্ছে ইনবক্সের লেখাগুলো এখন আছে, স্ক্রিনশট রেখে দিচ্ছি। আমি বললাম যে তোর মেয়ে যারা একটা বেয়াদব, ও আমাকে অপমান করছে, আমি যাবো না। বলছে দেখ তুই যদি বাবা হোস, যারাকে মেনে নিতে হবে, তুই আয়। যারা ছোট মানুষ বোঝে না, আমাকে তুই যদি বাবা হোস, সে কথা লেখা আছে। হ্যাঁ, কি কর না কর ভাই, আমার কাছে ইনটোনাল আছে। আমি তো এটা তো প্রথম সিরিজ খেল দিচ্ছি, টেস্ট ম্যাচ। T20 আরো পরে, ওয়ানডে আছে, T20 তো একদম লাস্টের খেলা, বুঝছেন। তখন ফাইটে নামতে গেলে, লিগ্যাল ফাইটে নামতে গেলে তোমাকে লং টাইম চিন্তা করতে হচ্ছে, লং টাইম আমি চিন্তা করতেছি। এবং আমাকে রিকোয়েস্ট করে নেয় 22 তারিখে, ওর একটা বান্ধবী ছিল, বুঝছেন, ওখানে বসা। সে আমাকে এভাবে চাকু দেখাচ্ছে, দেখ এই যে চাকু, আমার সাথে মজা করিস না, চাকু মারে তুমি, ঠিক আছে। আমি আর কিছু বলতেছি না। সে উঠে আসে আমাকে মোকাবিলা থাপড়াচ্ছে, ঠিক আছে। আমি মানে মজার ছলে কিছু বলতেছি না। এবং ওই মহিলাটা বলতেছে যে মানে বিয়ে শাদীর বিষয়ে কথা হচ্ছে। আমাকে বলছে কি, আমি কিন্তু দেখ আকাশ টিভির, আমি কিন্তু বিয়ে করি, এটা আমার একটা পেশা। আমি সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করবো, আমাকে সবাই মেনে নেবে, কিন্তু তোকে কিন্তু আমি তোকে কিন্তু ইয়ে করবো, মামলা দিয়ে দেবো, তুই কিন্তু দৌড়ে থাকবি। কারণ তোর কাছে কোনো এভিডেন্স নাই, এভিডেন্স কিন্তু আমার কাছে। আমি বললাম তুই হয়তো চিনিস না, আমি হচ্ছে যে আমি মানুষের মানে অনেক মানে গভীর থেকে অনেক কিছু বের করার হচ্ছে যে আমি বের করে আমি নিজে, যেহেতু আমি নিজে নিজের রাত সাক্ষী। তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না, যা তুই যা, সমস্যা নাই। ওই কথা কয়ে আমি বেরিয়ে চলে আসছি, ঠিক আছে। আমি 23 তারিখ থেকে স্টার্ট খেলা। আমার সে গালাগালি করছে, কয় কি আমি যাত্রাবাড়ি চলে যাচ্ছি, সবুজবাগ ছায়াবিধিতে বাসা ছেড়ে দিচ্ছি, তুই আমার বাল ফেলাস, এগুলো গালাগালি করে। আমি বললাম কি তোর আইডি কি হ্যাক হয়েছে নাকি, তুই কারে গালাগালি করছিস, তুই বুঝতেছিস, ঠিক আছে। একথা কয়েক হাত তুই বাল ফেলাস, গালাগালি করে অনেক অডিও পাঠাচ্ছে। এগুলো আমি এখনো সোশ্যাল মিডিয়া ছাড়িনি, এগুলো হচ্ছে আমি আদালতে জমা দিছি। দেওয়ার পরে আমি জাস্ট গড মেরিট দিছি, বর্ষা চৌধুরী আকাশ নিবিড় গড মেরিট স্ট্যাটাস দিয়ে আমি ফিরে রাখছি। 2 মিনিট পরেই, বুঝছেন, আকাশ তুই আমার এটা কি করলি ক্ষতি, আমার সব চেষ্টা, তুই প্লিজ তুই ডিলিট কর। আমি বল তোর সাথে আমার বিয়ে হয়েছে কিনা। ও স্বীকার করছে, এই স্বীকারোক্তি আমি হচ্ছে আদালতে জমা দিচ্ছি।
ও তো বলছে, হ্যাঁ বলছে, আমি তো আমি আমি তো কত স্বীকার করছে, ও তো স্বীকার করছে। ও আবার বলতেছে কি কয়, এটা হচ্ছে ওটা ডিলিট করার জন্য এটা বলছি। আমি কি ডিলিট করছি? তুই যে আমার ডিলিট করার জন্য বলছিস, আমি কি ডিলিট করছি? আমি কিন্তু ডিলিট করিনি, আমার গড মেরিট এখনো আছে। তার মানে তুই মৃত্যু, তোর সাথে বিয়ে হয়েছে, এটা প্রমাণিত। ঠিক আছে, সব রিপোর্ট টিপোর্ট পাওয়া গেছি। আমারও চা আদালতে আর জমা দিলে মনে করেন যে ভয়েস মেসেজ দেখছো না আমাকে, তোমাকে আমি দিছি না ভয়েস দে যে আমাকে নিয়ে ভিউ, তোমরা ভিউ ব্যবসা করতেছো, সবাই ভিউ ব্যবসা করতেছো। আরে ও মাইশের জীবন নিয়ে, ও মাইশের ইজ্জত নিয়ে, জীবন নিয়ে তেজপাতা করতেছে। আর আমরা নাকি ও প্রতি না, আমরা না, এটা ঠিক জানেন? এটা হচ্ছে আমরা কি করতেছে? লেট মি টক। এখন প্রতিবাদ কিন্তু অনলাইন থেকে শুরু হয়, আসিয়া হত্যা থেকে শুরু করে যত গণউত্থান অনলাইন থেকে হয়। তা আমরা তো অনলাইনে এসে হচ্ছে, আমরা তো অনলাইনে এসে কমপ্লেন দিব, স্বাভাবিক না? কারণ ওকে নিয়ে কথা বললে ভিউ ব্যবসা হয়ে যাচ্ছে না। আর ও যে অনলাইনে আমগো ল্যাংটা ভিডিও ছাড়িয়ে দিতেছে, মানুষের ল্যাংটা ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে, এটা কি হলো? এটা হচ্ছে যে ওর আল্লাহ আছে, গার্ডস আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওর সত্যতা, সুন্দর, স্বচ্ছতা। ঠিক আছে, এবং আরেকটা বিষয় দেখেন, ঠিক আছে, ও বারবার যে আল্লাহর কথা বলতেছে, মিথ্যা বলতেছে। আল্লাহ তো ওর হ্যাঁ, উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ শুধু ওরই আছে, আর কারো আল্লাহ নেই। ভাই আমি একটা কথা বলি, বুঝছেন, আমার হচ্ছে পার ডে 1.5 কোটি ভিউ। আমার কিন্তু কোনো মনিটাইজ কোনো কিছু নাই, কারণ যখনই মনিটাইজ করবেন তখনই কিন্তু রিস্ক কমে যাবে, রিস্ক কিন্তু ডাউন করে দেবে। আমি মনিটাইজ করিনি, আমার কথা হচ্ছে এই যুদ্ধে যত বছর লাগবে। আমার কোনো কিছু অন করিনি, আমার কোনো এগুলো দরকার নেই। এটা কি জানি একটা আমি এগুলো আমার এইসব পালের ফেসবুক দিয়ে কি টাকা আমার দরকার নেই। আমার দরকার নেই, আমাদের হচ্ছে কি, আমরা সঠিক বিচারটা চাই। ঠিক আছে, আমার যদি পার ডে 1.5 কোটি ভিউ হয়, আমি যদি মনিটাইজ অন করি, আমাদের কোনো দরকার নেই। আমার টাকা লাগবে না তো ভাই। আমি তো দেখেছি আমার লাইভ গুলো নিয়ে এখন মানুষ ইউটিউবে দিচ্ছে, আমার লাইভ গুলো নিয়ে মানুষ পেজে দিচ্ছে। কই আমি তো আমি তো যারা স্ট্রাইক মারতে পারি না, আমি তো যারা স্ট্রাইক মারতে পারি, আমি তো মারি না। না, এটা আমি একটা কথা বলি শোনেন, আমি বলি এটাও কিন্তু একটা যুদ্ধ। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আসছে তারা যে কথাগুলো জানাচ্ছে, এটা কিন্তু প্রচার, এটা প্রচার। ওরা ইনফরমেশনটা নিবে, স্বাভাবিক। ওরা তো কারণ ও তো দিচ্ছে না, ও তো ওদেরকে দিবে না, তাই না? আমাদেরকে দিচ্ছে, আমরা দিচ্ছি। এতে করে হচ্ছে কি জানেন, দেশে টাকা আসতেছে, দেশে হচ্ছে যে দেশে টাকা আসতেছে। ঠিক আছে, দেশের টাকা আয় হচ্ছে, এটা সমস্যা নাই। কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজনে আমাদের এখান থেকে যা মন চায় ভিডিও নেন, আমরা কোনোদিন স্ট্রাইক মারবো না। দেশে টাকা আসতেছে, দেশের মনে করেন যে মানে দেশের উন্নয়ন হচ্ছে। আমরা ওর কথা অনুযায়ী ও আমার বলছে, ওর নাকি অন্য ছোট ভাই বোনকে বলছে সানি ভাই এত সিনিয়র হয়ে বর্ষার মতো একটা ছোট মেয়ে নাম ভাঙায় ভিউ ব্যবসা করতেছে। আপনাকে ব্রেন ওয়াশ করতেছে। এবং দেখেন, যেদিন তাকে হচ্ছে গ্রেফতার করা হবে, সেদিন হচ্ছে 200 ক্যামেরা এবং হচ্ছে যে ইউটিউবার এবং হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাইকে নিয়ে লাইভ করবো। তাহলে হবে কি জানেন, দেশে 100 কোটি ডলার আসুক, আমাদের তো সমস্যা নাই, কিন্তু ওকে ধরলে সবাই অনেক খুশি হবে। এটা আমরা সবাই জন্যই করতেছি। আমি বলছি যাক, ও যা ইচ্ছা তাই বলো, বললে আমি উত্তর দিই না, আমি কোনো উত্তর দিই না। আমি শুধু বলছি তোমার আমি কিছু করতেছি, যাও তুমি দূরে সুস্থ হও, তুমি সুস্থ হও। তোমাকে তো পরেও অ্যারেস্ট করা যাবে, তাই না? যদি অ্যারেস্ট করা থাকে পরেও করা যাবে। তুমি ও যে বলতেছে মানসিক রোগী, তুমি ঠিক আছে সুস্থ, তুমি মানসিক রোগী সুস্থ হও। যখন সুস্থ হবা, যদি বেঁচে থাকো ইনশাল্লাহ, আমরাও যদি বেঁচে থাকি, সবাই আল্লাহর বিচার আল্লাহ করবে। তখন যদি হয়, আমরা যদি এর মধ্যে রাগ ভুলে যায়, খুব ভুলে যায়, সেটা আমাদের বিষয়। ভুলে গেলে তো ভালো, তাই না? এটাই। আর তুমি তো ভুলবা না, আমরা জানি, তুমি তো জীবনে ভুলবা না তোমার রাগ। আমি তো অন্য জিনিস, আপনি তো আমাকে চেনেন ভাই, আমি অন্য জিনিস। পৃথিবীর সব ভুলে যাবো, কিন্তু আমার ছাপড়ি বউরে আমি কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে আকাশ, আমার লাইভ শেষ করি, ঠিক আছে? ওকে, বাবাই টাটা, টেক কেয়ার।